আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন। আমি শুরুতেই একটু অ্যাপোলোজাইজ করছি। আমার আসলে গত সোমবার রাতে এসেছিলাম। এরপর মঙ্গলবার একদম মানে সকাল থেকে নিয়ে টানা ব্যস্ততা এবং পরিশ্রমের কারণে আমার গলাটা একটু বসে গিয়েছে আরকি। কিন্তু তারপরেও I will try my best ইনশাআল্লাহ to convey the main message. তো আমাদের এই সেশনে আমরা ইনশাআল্লাহ শারিয়া ডিসিশন মেকিং প্রসেস এবং ওভারঅল শারিয়া গভর্নেন্স সম্পর্কে একটি ধারণা দিব। এটাতে শুরু করার আগে আমি আবারও সিটি ইসলামিককে ধন্যবাদ দিতে চাই। আমাদের বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট 2025 এর সাথে লাগোয়া যে ক্যাপাসিটি বিল্ডিং এবং আইইউফিও এখানে ধন্যবাদপ্রাপ্ত। আইইউফিও আমাদেরকে ফুল সাপোর্ট দিয়েছে এবং আমরা আজকে এখানে গতকাল থেকে নানা রকম এক্সপার্ট ট্রেনিং আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আমরা আশা করব এই ধরনের উদ্যোগগুলো বাংলাদেশের প্রতিটা ব্যাংক, প্রতিটা আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য জায়গাও ইনশাআল্লাহ ছড়িয়ে পড়বে। আমাদের আজকে একটু রদবদল করতে হয়েছে, লাস্ট মিনিট চেঞ্জ হয়েছে, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ লাঞ্চের পর থেকে শেষ পর্যন্ত আমাদের প্রফেসর হাবিব তিনি তার সেশনটি ডেলিভার করবেন ইনশাআল্লাহ। সো উইদাউট ফার্দার ডিউ, আমার এই সেশনটি মনে হতে পারে যে শুধুমাত্র শারিয়া মুরাকিব যারা আছেন অথবা শারিয়া বোর্ডে যারা আছেন তাদের জন্য রেলেভেন্ট, কিন্তু মোটেও বিষয়টা এমন নয়। আমরা যখন ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ফাইন্যান্সের কথা বলি, আমি গত পরশুও সামিটে আমার যে সেশনটি ছিল প্যানেল 2, ওটার ইন্ট্রোতে একটা কথা বলেছিলাম যে শারিয়া গভর্নেন্স এটা আসলে একটা ইসলামিক ব্যাংকিং এর জন্য মানে ওতপ্রোতভাবে অপরিহার্য একটি বিষয়। আমরা যখন ইসলামিক ফাইন্যান্স বলছি, ইসলামিক ব্যাংকিং বলছি, এই টার্মিনোলজির প্রথম পার্টটাই হচ্ছে ইসলামিক। এই ইসলামিক পার্টটাকে এনশিওর করার জন্য যা যা প্রক্রিয়া প্রয়োজন এটাই শরিয়া গভর্নেন্স। এই প্রক্রিয়াগুলো যদি আমাদের না থাকে, প্রসেস না থাকে, তাহলে ব্যাংকিং পার্টটা হতে পারে, ফাইন্যান্স পার্টটা হতে পারে, কিন্তু ইসলামিক পার্টটা হবে না। এবং ঠিক যেমন ব্যাংকিং পার্টটা বা ফাইন্যান্স পার্টটা আমরা সবাই মিলে করি একটা আর্থিক প্রতিষ্ঠানের, ওই ইসলামিক পার্টটাও আসলে সবাইকে মিলেই করতে হবে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টেই আসলে কনভে করার জন্য এই সেশনটি। তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমাদের এই সেশনটা যেন সবার জন্য রেলেভেন্ট মনে হয় এরকম। এই ভূমিকাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে টপিক দেখে অনেকে মনে করতে পারেন যে এটা আমার জন্য রেলেভেন্ট না, আমি জাস্ট এই জায়গায় একটু টাচ করতে চেয়েছি। তো প্রথমেই আমি টপিকটাকে একটু টুইক করেছি যে শরিয়া ডিসিশন মেকিং নিয়ে আমি বলবো ইনশাআল্লাহ, বাট ওভারঅল শরিয়া গভর্নেন্স নিয়ে আমার কিছু কথা আসবে ইনশাআল্লাহ। আমার ফার্স্ট স্লাইডটাই হচ্ছে মালয়েশিয়া নিয়ে। কেন মালয়েশিয়া? কারণ মালয়েশিয়া শরিয়া গভর্নেন্সের যে জায়গায় পুরো বিশ্বের একটা রোল মডেল। আপনি মিডল ইস্ট বলেন, পাকিস্তান বলেন বা যেখানেই বলেন, শরিয়া গভর্নেন্স পার্টটাতে মালয়েশিয়ার চেয়ে রোবাস্ট ফ্রেমওয়ার্ক আর কারো কাছে নেই। এটা বাস্তবতা, ফ্যাক্ট। আমরা যদি এই স্লাইডটা দেখি, এটা মালয়েশিয়ার কিছু পরিবর্তন হয়েছে রিসেন্টলি, বাট মূল বিষয়টা সিমিলার। মালয়েশিয়ার শরিয়া গভর্নেন্সের মোটা দাগে শুরুটা একদম সেন্ট্রাল শরিয়া বোর্ড থেকে, লেভেল 1 আমরা যেটাকে বলি, যেটা আমাদের দেশে মাত্র ফর্ম হয়েছে। সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে একটা শরিয়া অ্যাডভাইজারি বোর্ড ফর্ম হয়েছে, এটা মালয়েশিয়াতে অনেক আগেই। এবং এইটাকে আপনার আপনার অথরাইজ করার জন্য সেন্ট্রাল ব্যাংক অ্যাক্টে সেই প্রভিশনগুলো আছে। এবং আপনারা যদি ডান পাশে দেখেন, এসএসসি ইজ দ্য হাইয়েস্ট অথরিটি ফর অ্যাসার্টেইনমেন্ট অফ ইসলামিক ল অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স। এইটার পিছনে একটা ইতিহাস আছে। মালয়েশিয়াতে যখন প্রথম আমাদের মতো এসএসসি করা হয়, বাংলাদেশে তো এসএবি বলছি আমরা এটাকে, একই জিনিস, তখন কিছু কোর্ট কেস হয়। কোর্ট কেস হওয়ার পরে দেখা গেল যে ইসলামিক ব্যাংকগুলো যদিও এসএসি এর নির্দেশনা অনুযায়ী একটা প্রোডাক্ট সেই স্ট্রাকচার করেছে, কিন্তু কোর্ট বলছে এটা ইসলামিক হয় নাই। ইমাজিন আপনি মুরাবাহার ভিত্তিতে একটা কর্পোরেটকে কয়েকশো কোটি টাকার একটা ডিল দিলেন, সে টাকা দিবে না, এই জন্য সে কোর্টের কাছে গেল, কোর্ট বললো এটা মুরাবাহা হয় নাই। তার মানে কি? কোনো প্রফিট দিতে হবে না। ইট উড বি এ ডিজাস্টার, তাই না? এবং এই ঘটনা কিন্তু বিশ্বে শুধু মালয়েশিয়ায় না, বিভিন্ন দেশে হয়েছে। আমাদের দেশের একটা বড় কর্পোরেট কোম্পানি, এটা ইন্টারন্যাশনালি একটা ওয়েল নোন কেস, আমি নাম বলছি না, সেই কোম্পানিটি ডিফল্ট করার পরে আপনার বাহরাইনের একটা ব্যাংকের বিরুদ্ধে তারা কোর্টে যায়
এবং বলে যে মুরাবাহ এটা হয় নাই, সহি হয় নাই, সঠিক হয়নি। উদ্দেশ্য আসলে এটা না যে ওনারা অনেক সুফি হয়ে গেছে, রিলিজিয়াস হয়ে গেছেন, নো, ওনারা টাকা দিতে চাচ্ছেন না। এবং এটা রিসেন্টলিও হয়েছে, কিছুদিন আগে, জাস্ট 2-3 বছর আগে ইউএইতে, আমি যদি মিস্টেক করে না থাকি, শারজার একটা কেস আছে যেখানে সিমিলার কেস হয়েছে। একটা সুকুক টাকা দেওয়ার সময় আসছে, দিবে না। আচ্ছা, না দিলে আপনি ভালো বলেন যে আমি দিতে পারতেছি না বা হোয়াট এভার, না, কেসটা করছে কি যে এটা শরিয়া কমপ্লায়েন্ট হয় নাই, অ্যাজ ইফ দে আর মোর রিলিজিয়াস দেন দ্য রিলিজিয়াস পিপল, এরকম একটা অবস্থা। তো মালয়েশিয়া যেটা করলো এটার পরে, বলে না এভরি চ্যালেঞ্জ কামস উইথ অ্যান অপরচুনিটি, এই চ্যালেঞ্জের পর তারা ইমিডিয়েটলি এই জিনিসটাকে অ্যামেন্ড করেছে যে না, যখন এটা সুপ্রিম কোর্টে যাবে বা কোনো লিগ্যাল কোর্টে যাবে, হু হ্যাজ দ্য হাইয়েস্ট অথরিটি, যেটা শরিয়া কমপ্লায়েন্ট হয়েছে কি হয় নাই। মালয়েশিয়াতে এখন সেটা হচ্ছে এসএসসি, সেন্ট্রাল ব্যাংকের শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল কমিটি যদি বলে যে এটা শরিয়া কমপ্লায়েন্ট, কোনো কোর্ট বলতে পারবে না, ইভেন দো এটা সুপ্রিম কোর্ট বলতে পারবে না যে এটা শরিয়া কমপ্লায়েন্ট হয় নাই। সো দ্যাটস দ্য স্ট্যাটাস দে হ্যাভ। এবং তারা যেটা করে, তারা বিভিন্ন শরিয়া রেজলিউশন দেয়, এবং মালয়েশিয়াতে প্রায় 10টা কি 12টা শরিয়া স্ট্যান্ডার্ডও মালয়েশিয়া করেছে এসএসসি থেকে, মুদারাবা, মুশারাকা, ইজারা, তাওয়াররুক, ওয়াকালা, এরকম অনেকগুলো শরিয়া স্ট্যান্ডার্ড করেছে। আইওফির স্ট্যান্ডার্ডের চেয়ে তাদের স্ট্যান্ডার্ডের ভিন্নতাটা কি, এটা আমি একটু বলে দিই, তাহলে আপনাদের জন্য আপনারা দোজ হু ইউ ওয়ান্ট আপনারা রেফার করতে পারবেন। আমরা তো শুধু আইওফিকে চিনি, এবং এটাও চিনি রিসেন্টলি, এই জন্য আমাদের কাছে অনেক সময় মনে হতে পারে যে এটাই মনে হয় পৃথিবীতে একমাত্র বিষয়। ইভেন তো আমি আইওফির মানে মারাত্মক পর্যায়ের অ্যাডভোকেট, কিন্তু বলার জন্য যে আরও যেই বিউটিগুলো আছে আমরা সব ভালোগুলো নিব। তো ব্যাংক নেগারা মালয়েশিয়ার স্ট্যান্ডার্ডগুলোর ভালো দিক হচ্ছে, আইওফিতে যেমন আপনি একটা স্ট্যান্ডার্ড লেগছে মুদারাবা, আপনি 15-20 পৃষ্ঠার একটা স্ট্যান্ডার্ড পেলেন, স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই করবেন কেমনে, কিভাবে? আমি মাঝে মধ্যে একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো, জাস্ট মানে করার জন্য। আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, বাট উইথ অল রেসপেক্ট আমি মানে এটাকে খুব করার জন্য আমি অনেক সময় হয়তো বলবো, আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই স্ট্যান্ডার্ডগুলো কিভাবে অ্যাপ্লাই করবো, অপারেশনাল প্রসেসটা কি হবে, হোয়াট আর দ্য স্টেপস দ্যাট উই নিড টু ফলো ইন আ মুরাবাহা ফর এক্সাম্পল, কোন সময়ে কোন ডকুমেন্ট এক্সিকিউট হবে, প্রসেস কি হবে, এইটা আপনি বিএনএম এর সেই স্ট্যান্ডার্ডগুলোতে পাবেন। এটা পৃথিবীর অন্য কোনো স্ট্যান্ডার্ডে এই পার্টটা পাবেন না। এবং বিএনএম এর সেই স্ট্যান্ডার্ডে আপনি দেখবেন ওখানে এস এবং জি প্রত্যেকটা ক্লসে আলাদা মার্ক করা আছে। এস এবং জি, এস হচ্ছে স্ট্যান্ডার্ড আর জি হচ্ছে গাইডেন্স। মানে এই স্ট্যান্ডার্ডের এই ক্লসটা অ্যাপ্লাই করতে গিয়ে আপনাকে একটা গাইডেন্স দেওয়া হচ্ছে। গাইডেন্সটা ম্যান্ডেটরি না, এসটা ম্যান্ডেটরি, কিন্তু ওই গাইডেন্স দিয়ে কিন্তু আমরা এটাকে অপারেশনালাইজ করতে পারবো। এই জন্য আমরা যখন কোনো কিছু করি আমরা দুইটাকেই সামনে রাখি। এবং ইন মাই পার্সোনাল হাম্বল মানে অবজারভেশন, আইওফি এবং বিএনএম স্ট্যান্ডার্ডের মাঝে অনেক মিল, কিন্তু বিএনএম একটা অ্যাডিশনাল পার্ট আমাদেরকে দিচ্ছে। যাই হোক, এটা হচ্ছে মালয়েশিয়ার লেভেল 1। তো লেভেল 1 হচ্ছে সেন্ট্রালাইজ যে শরিয়া বোর্ড। এরপর হচ্ছে লেভেল 2, যেটা আপনাদের ব্যাংকগুলোর শরিয়া কমিটি। এই লেভেল 2 আপনার ফার্দার এটাকে মানে ইনস্টিটিউশনাল লেভেলে মূলত কীভাবে শরিয়া কমপ্লায়েন্স হবে, ওই যে ফোকাস অন দি রোল, রেসপন্সিবিলিটি, অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফ কি ইত্যাদি ইত্যাদি। এবং এইখানে যদি আমরা দেখি, মালয়েশিয়ার 2019-এর একটা শরিয়া গভর্নেন্স পলিসি ডকুমেন্ট আছে, আমরা সংক্ষেপে বলি SGPD 2019, আপনারা সার্চ করলেই পাবেন। এই SGPD 2019-এ কার কি রেসপন্সিবিলিটি, ম্যানেজমেন্ট কি করবে, বিওডি কি করবে, শরিয়া কমিটি কি করবে, অন্যান্য হেডরা কি করবে, তার ডিটেইল একটা আউটলাইন দেওয়া আছে। এবং সেখানে শুধুমাত্র তাই নয়, আরও অন্যান্য কাজ কি, যেমন ইন্টারনাল, আমি একটা শরিয়া বোর্ড রাখলাম, শরিয়া কমিটি রাখলাম, শরিয়া কমিটি 2 মাস পরে 3 মাস পরে বসবে, মাঝখানে কি হবে, এই সময়টায় বিজনেস কিভাবে চলবে, তাহলে এইটার জন্য আছে শরিয়া সেক্রেটারিয়েট। শরিয়া সেক্রেটারিয়েট শুধুমাত্র এজেন্ডা বানাবে তা না, তারা শরিয়া রিভিউ করবে। রিভিউ বলতে প্রতিনিয়ত ডকুমেন্ট ইত্যাদি রিভিউ করা, অনগোয়িং কমপ্লায়েন্স নিশ্চিত করা, সেটা করবে। ফার্দার এখানে কোথাও কোথাও শরিয়া কমপ্লায়েন্স ডিপার্টমেন্টও আছে, কোনো যে ব্যাংকে নাই। এরপর আছে শরিয়া রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক যেমন আমাদের বিভিন্ন রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, আমাদের কি কোনো এমন ব্যাংক আছে যেখানে রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নাই? ওই রিস্ক ম্যানেজমেন্টের মাঝে অন্তত একজন রেসপন্সিবল থাকবে শরিয়া রিস্ক ম্যানেজ করার জন্য। শরিয়া রিস্কটা কি? শরিয়া রিস্ক ম্যানেজমেন্ট যদি এক কথায় বলি,
আমার ব্যাংক যদি শরিয়া লঙ্ঘন করে, এইটার কারণে ব্যাংকের কি পরিমাণ লস হতে পারে এটা আমি টলারেট করতে পারবো কিনা। যদি না পারি তাহলে মেকানিজমগুলো কি। ধরেন হঠাৎ করে চোর হয়ে গেল, অমুক ব্যাংকের মুদারাবা প্রোডাক্ট শরিয়া কমপ্লায়েন্ট না, দেশের একজন সেরা মুফতি বলেছেন, এইটার কারণে যে ব্যাংক রান হবে এটা আপনি টলারেট করতে পারবেন কিনা। শারিয়া রিস্কটাকে অনেকে মনে করে যে এটা একটা অচ্ছুত, মানে একটা অপ্রয়োজনীয় বিষয়। ইনফ্যাক্ট ইসলামিক ব্যাংকগুলোর জন্য এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট রেপুটেশন রিলেটেড বিষয়। একটা ব্যাংকের একটা প্রোডাক্ট যদি শারিয়া নন কমপ্লায়েন্টভাবে সাব্যস্ত হয়ে যায়, তাহলে এটা রেপুটেশনাল ক্রাইসিস তৈরি করবে, মানুষ টাকা পয়সা উঠিয়ে নেবে, মানুষ বদনাম করবে, আলটিমেটলি ব্যাংক রান হবে এবং ব্যাংক ব্যাংক্রাফট হয়ে যাবে। এটা হচ্ছে সাইকেল। তো অনেকে আমরা এটা মিস করি, বাট দিস ইজ সো ইম্পর্টেন্ট। এরপর আমাদের যেমন ইন্টারনাল বিভিন্ন অডিট আছে, ইন্টারনাল অডিট এর মতো শারিয়া অডিট থাকবে। শারিয়া অডিট বছর জুড়ে বিভিন্ন প্রোডাক্টের গত পিরিয়ডে যা যা হয়েছে সেগুলোকে অডিট করবে। শারিয়া রিভিউ হচ্ছে অনগোয়িং, আর শারিয়া অডিট হচ্ছে পিছনের পিরিয়ডকে সে অডিট করবে, যে প্রোডাক্টগুলো ঠিকমতো এক্সিকিউট হয়েছে কিনা, মুরাবাহার স্টেপগুলো ঠিকমতো ফলো করা হয়েছে কিনা, পজেশন হয়েছে কিনা, ওনারশিপ হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এই ইকোসিস্টেমের মাধ্যমে মূলত আমরা ইন্টারনাল ক্যাপাবিলিটি টু কমপ্লায়েন্স উইথ শারিয়া এইটা আমরা নিশ্চিত করি, এবং এরা কোথাও প্রবলেমে পড়লে দে উইল রেফার টু দ্য লেভেল 1 আপনার শারিয়া কমপ্লায়েন্স বিষয়, যেটা আমরা সেন্ট্রাল শারিয়া বোর্ড বলছি। এটা আপনার মূলত শারিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক 2010 অনুযায়ী একটা ওভারঅল অর্গানোগ্রাম, বাট এটা একটু টুইক হবে লেটেস্ট বিএনএম এর যে SGPD 2019 অনুযায়ী, বাট ওভারঅল মূল বিষয়টা এখানে আছে। এখানে যদি আপনারা দেখেন, এখানে বিওডি আছে, বিওডির একটা সাব কমিটি আছে রিস্ক ম্যানেজমেন্টের জন্য। এই রিস্ক ম্যানেজমেন্ট কমিটিকে মূলত শারিয়া রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্ট করবে। আবার এদিকে শরিয়া কমিটি একটা আছে, যে আসলে বোর্ডের কোনো সাব কমিটি না, বাট দে আর ইকুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, ফুললি ইন্ডিপেন্ডেন্ট কমিটি। তাদের স্ট্যাটাস বিওডি থেকে একটু নিচে, কিন্তু ম্যানেজমেন্ট থেকে উপরে। এমডি তাকে বলবে না যে ভাই এটা আপনি অ্যাপ্রুভাল দিয়ে দেন, দি ডোন্ট হ্যাভ দ্যাট অথরিটি, কারণ শরিয়া কমিটি তাদের উপরে। আবার বোর্ডের আরেকটা সাব কমিটি আছে অডিট, যে মূলত ফাইন্যান্সিয়াল অডিটগুলো ওভারসি করে, তার কাছে শারিয়া অডিট ফাংশনও রিপোর্ট করবে। শারিয়া অডিট ম্যানেজমেন্টকে রিপোর্ট করবে না, কেন? তাহলে তো শারিয়া অডিট কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। ম্যানেজমেন্ট বলবে এইবার 100 কোটি টাকা পিউরিফিকেশনে দিতে হবে, ভাই এত টাকা তো দিতে পারবো না, তুমি এটা চেঞ্জ করো। এই জন্য ইন্ডিপেন্ডেন্স এবং অবজেক্টিভিটি ধরে রাখার জন্য রিপোর্ট করবে বোর্ডের অডিট কমিটিকে। এরপর ওভারঅল শারিয়া কমিটিকে সার্বক্ষণিক সাপোর্ট দেওয়ার জন্য আছে শারিয়া রিসার্চ ফাংশন, শারিয়া রিভিউ ফাংশন, এবং এইগুলোর মাধ্যমে মূলত আমাদের ওভারঅল শারিয়া কমপ্লায়েন্সটা নিশ্চিত করা যাচ্ছে। এই বিষয়গুলোর অধিকাংশই আমাদের নতুন যে IBRPT সার্কুলার দেওয়া হয়েছে সেখানে আনা হয়েছে, যদিও ব্রিফলি, ডিটেইল বিশেষ করে এগুলোর ডিটেইল আসে নাই, হয়তো আমরা আশা করছি সামনে আসবে। সো আমরা আশাবাদী, যেহেতু মূলত একটা শুরু আলহামদুলিল্লাহ হয়েছে। এই স্লাইডে আপনারা পুরো বিষয়টাকে আরেকটু ভিজুয়ালাইজ করতে পারবেন। আমাদের যে কোনো প্রোডাক্ট লঞ্চের আগে আমাদের একটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, আমাদের রাস্তার পুলিশ বলতে পারেন অনেকটা, যে মূলত এনশিওর করবে যে এই প্রোডাক্টটা শরিয়া কমপ্লায়েন্ট হয়ে বাজারে যেন যায়। এই ফার্স্ট লাইন অফ ডিফেন্সের জন্য রেসপন্সিবল হচ্ছে লাইন ম্যানেজমেন্ট। লাইন ম্যানেজমেন্ট বলতে প্রোডাক্ট ডিপার্টমেন্ট হতে পারে, বিজনেস ডিপার্টমেন্ট হতে পারে, যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা লঞ্চ করে, এবং সেক্রেটারিয়েট অফ SC, শরিয়া কমিটির যে সেক্রেটারিয়েট, তার অ্যাপ্রুভাল ছাড়া এটা বাজারে আসতে পারবে না প্রোডাক্টটা। এবং শরিয়া কমিটির সেক্রেটারিয়েট তো আর নিজে নিজে অ্যাপ্রুভাল দিবে না, দে নিড টু অবটেইন দ্য অ্যাপ্রুভাল ফ্রম শরিয়া কমিটি। এটার জন্য ডিউ প্রসেস আছে। আমরা যে মালয়েশিয়াতে বিভিন্ন শরিয়া কমিটিতে আছি, ওখানে কিছু কিছু রেসপন্সিবিলিটি আমরা হেড অফ শরিয়াকে ডেলিগেট করে দিয়েছি, যে ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা বছরের শুরুতে বা একদম ব্যাংকের ইনসেপশনে আমরা অ্যাগ্রি করেছি যে ব্র্যান্ডিং গাইডলাইন এরকম হবে, একজন পুরুষ হোক বা নারী তার টাইট ফিট পোশাক হতে পারবে না, তার মানে কাভার্ড হইতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখন এভরি টাইম একটা নতুন ব্র্যান্ডিং যাবে, একটা ছবি যাক, ভিডিও যাক, এই শরিয়া সেক্রেটারি ডেকে আপনার রিভিউ করে অ্যাপ্রুভালটা দিবে, যেটা ডেলিগেটেড অথরিটি না। আমরা শরিয়া হেড অফ শরিয়াকে এই অথরিটি দেই নাই,
সেখানে তার অবশ্যই অ্যাপ্রুভাল লাগবে। এখন অ্যাপ্রুভালটা কীভাবে হবে? আমাদের দেশের কনটেক্সটে আপনারা জানেন যে সামনে আশা করি চেঞ্জ হবে, বাট সোফার কনটেক্সটটা হচ্ছে কি যে আমি 3 মাস 4 মাস পরে একটা শরিয়া বোর্ড মিটিং হয়, 3 মাস ধরে ফর এক্সাম্পল। এখন এই 3 মাসে প্রতিদিন কত ব্র্যান্ডিং যাচ্ছে, ওই ফুটবল টিমকে আপনার করা হচ্ছে, ওই ক্রিকেট টিমকে স্পন্সর করা হচ্ছে, ওই বাজারে স্পন্সর করা হচ্ছে, টিভিতে স্পন্সর করা হচ্ছে। শরিয়া কমিটি কয়টা দেখবে? তো ওই জিনিসগুলো ডেলিগেট করা, কিন্তু যেগুলো ডেলিগেটেড না সেগুলো আমাদেরকে মালয়েশিয়াতে বাই ইমেল পাঠানো হয়। আমি প্রতিদিন সকালে ইমেল খুললেই আমার জন্য কতগুলো অ্যাপ্রুভালের জন্য বসে থাকে। আর যেগুলো আমাদের অ্যাপ্রুভাল দরকার নাই ডেলিগেটেড, ওইটাও আমাদেরকে বাই নোটেশন পাঠানো হয়। আমি সকালবেলা উঠলেই আমার এতগুলো ইমেল। এখন আমরা এক সময় আমি প্রতিদিন পড়তাম, এখন এত ব্যস্ত হয়ে গেছি সব ইমেল পড়ার সময় নাই। যেগুলো নোটেশন ওগুলো আমাকে স্কিপ করতে হয়। নোটেশন মানে সারিয়া হেড অফ সারিয়া অলরেডি ডেলিগেটেড অথরিটির ভিত্তিতে সে অ্যাপ্রুভ করেছে, সে আমাদেরকে জানায় রাখছে, এটা হচ্ছে ফর নোটেশন। তা আমি তখন ফিল্টার করি যে কোনটা ফর অ্যাপ্রুভাল, তখন আমাকে ওটা দেখতে হয়। সো দ্যাটস হাউ উই ওয়ার্ক। আচ্ছা, এটা হলো ফার্স্ট লাইন অফ ডিফেন্স, অর্থাৎ সামহাও কেউ না কেউ একদম প্রোডাক্টটা বাজারে যাওয়ার আগে এটাকে দেখছে। আচ্ছা, উনি তো মিস করতে পারে, সে একজন হিউম্যান, এই মিসটা কে ধরবে? এটার জন্য হচ্ছে আমার এখন সেকেন্ড লাইন অফ ডিফেন্স, যেখানে সারিয়া রিভিউ অথবা কোনো কোনো দেশের সারিয়া কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট আছে। আমরা পাকিস্তানের সর্ববৃহৎ ব্যাংক, শুধু ইসলামিক না, সর্ববৃহৎ ব্যাংক মিজান ব্যাংক, কালকে ডক্টর ইমরান সাহেব আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। ওখানে আমরা হেড অফিসে গিয়েছি, ওনাদের সারিয়া কমপ্লায়েন্স ডিপার্টমেন্টেই আছে অ্যাটলিস্ট 50 থেকে 60 জন, আর সারিয়া রিভিউ টিমেও আছে ইকুয়ালি 50 থেকে 60 জন। সারিয়া অডিটে এই দুইটাতেই তাদের 50-60 জন করে, বিরাট টিম। একটা আপনাদের মতো এরকম একটা একটা বিরাট ফ্লোর, অর্ধেকের বেশি হচ্ছে সারিয়া কমপ্লায়েন্স, আরেকটা হচ্ছে সারিয়া অডিট। আপনারা যেতে পারেন, ওখানে দেখতে পারেন। 70 তাহলে দেখেন না তাহলে। এরপর তারা হচ্ছে পিক আপ করবে যে এখানে যে জিনিসগুলো মিস হয়েছে। এদের কাজও অনগোয়িং আসলে, সারিয়া রিভিউ এবং সারিয়া রিস্ক ম্যানেজমেন্ট বা সারিয়া কমপ্লায়েন্স যা বলি। থার্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে, আচ্ছা ঠিক আছে, স্টিল ওনারা সব কিছু করার পরও তো মিস হতে পারে, এবং আগের পিরিয়ডে কি কি আসলে মিস হয়েছে এটা কে দেখবে? এখন ওনারা আসতেছেন সারিয়া অডিট। এখানে আসা তারা দেখছেন যে আগের বছর কি কি মিস হয়েছে, কোন কোন জায়গায় আমার পিউরিফাই করতে হবে, কোন কোন জায়গায় ডিলগুলো সারিয়া কমপ্লায়েন্ট হয় নাই। দেখেন, ওনারা কিন্তু রেকটিফাই করার জন্য আসতেছেন না, আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওনারা কিন্তু একটা ভুল ডিলকে ঠিক করার জন্য আসতেছেন না, ওনারা যেটা ভুল, এটা ভুলকে ভুল রিপোর্ট করার জন্য আসতেছেন। ঠিক করার জন্য এরা আসেন, যদি ভুল হয়ে থাকে ডকুমেন্ট চেঞ্জ করবে, কি করবে না করবে, এটার জন্য ওনারা আসেন। ইভেন ওনারাও যেই ভুলটা পাবেন, ওনারাও কিন্তু এটা ফরওয়ার্ড করবেন এখানে, ফলে এরা এটা ঠিক করবে। কিন্তু ওনাদের কাজ কিন্তু ঠিক করা না। আমাদের দেশে ওনারাই সব ঠিক করেন, আনফর্চুনেটলি আমি রিলেট করার জন্য বলতেছি আর কি। অর্থাৎ ওনাদের কাজ যত ওনারা ভুল ধরায় দেওয়া, তার চেয়ে বেশি হলো ভুল কীভাবে ঠিক করা যায়, এটা দুঃখজনক বা বাস্তব। আচ্ছা, আমি আর দিয়ে গেলাম না। এখন দেখেন, এই 3টা লাইন অফ ডিফেন্স শেষ নয়, বাহরাইন এবং ইউএই 4th লাইন অফ ডিফেন্সে চলে গেছে। সেটা হলো এক্সটার্নাল শরিয়া অডিট। আপনারা যেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট যেটা বলেন, এটাতে কি আপনারা হ্যাপি? অডিট ছাড়া কি চলে? তো একটা সামান্য টাকা পয়সার বিষয়ে অডিট, এক্সটার্নাল অডিট ছাড়া চলে না। আর সারিয়ার ব্যাপারে আমরা এক্সটার্নাল শরিয়া অডিট ছাড়া কীভাবে চলবো, রাইট? আপনারা ফিলোসফিটা আশা করি বুঝতে পারছেন। সেই জায়গা থেকে বাহরাইন এবং ইউএই অলরেডি এখানে চলে গিয়েছে, এবং আমরা ফোর্সই করছি খুব শীঘ্রই অন্যান্য দেশও চলে আসবে। আমাদের দেশেও আমরা আলোচনা শুনছি, এবং আমরা সামিটে ঘোষণা দিয়েছি যে আমাদের ইফা থেকে, আদাল থেকে আমরা অলরেডি এক্সটার্নাল শরিয়া অডিট শুরু করে দিয়েছি। ইতিমধ্যে আমরা বাহরাইন, ইউএই এবং লাক্সেমবার্গ এরকম অনেকগুলো জায়গায় আমরা বিভিন্ন ফান্ড, তারপর ব্যাংক, আমরা অলরেডি অডিট সম্পন্ন করেছি গত 1.5 বছর, আলহামদুলিল্লাহ। সো এই লাইন অফ ডিফেন্সগুলোর মাধ্যমে আমরা ফাইনালি মোটামুটি আমরা একটা অ্যাসার্টেনটি পাচ্ছি যে আচ্ছা, শরিয়া কমপ্লায়েন্স মোটামুটি হচ্ছে। এখানে এত কিছুর পরও কিন্তু আমার 100% অ্যাসিউরিটি আসতেছে না, কারণ অডিট সে স্যাম্পল নিবে, সেও আসলে স্যাম্পল নিবে। আলটিমেটলি আমাদের কিন্তু গ্যাপ থাকছে, বাট একটা মিনিমাম লেভেল অফ অ্যাসুরেন্স আসছে। হোয়াট অ্যাবাউট এইটা নাই, এইটাও আপনার কম্প্রোমাইজড, এইটা নাই, এটাও আপনার অর্ধেক আছে, তখন কি অবস্থা হবে? আমি এই প্রশ্ন রেখে পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের পার্টে মূলত আমি একটা টিপিক্যালি আমরা যারা শরিয়া বোর্ডে বসি,
আমাদের শরিয়া ডিসিশন মেকিংটা কিভাবে হয়, কোন প্রসেসে হয়, সেটা একটু আপনাদের একটা ওভারসাইট দিতে যাচ্ছি। কারণ ওটা না জানা থাকলে, আমি সবসময় বলি, ওদিনও আমি বলেছি যে আসলে ওই যে কালকেও একটা প্রফেসর ইস্কান্দারকে একজন একটা প্রশ্ন করেছিলেন এবং আমাকেও করেছিলেন, তখন আমি বলেছিলাম যে আমাদের আসলে কোলাবোরেটিভ অ্যাপ্রোচ দরকার। শরিয়া, বিজনেস, লিগাল অ্যান্ড কমপ্লায়েন্স একসাথে একে অপরকে বুঝবে, দেন অনলি আমরা প্রপারলি এক্সিকিউট করতে পারবো। ইকোসিস্টেম তো আসলে হাউ ইট ওয়ার্কস বিহাইন্ড দ্য সিন, আমি এটা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি, সো দ্যাট ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট এবং আপনারা জানবেন যে আমরা কি চাই, শরিয়া আসলে কি চাই। আমরা যখন একটা শরিয়া রিভিউর জন্য আমাদের কাছে আসে, প্রথম পার্ট যেটা আমার এটা অনেকটা স্লাইডটা আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে করা, এবং আমি যতটুকু দেখেছি যে শরিয়া স্কলাররা মোটা দাগে এই অ্যাপ্রোচেই বেশি কমফোর্টেবল। প্রথম বিষয় হলো আমি বোঝার চেষ্টা করি যে আসলে আপনি যে প্রোডাক্টটা আমাদের কাছে নিয়ে আসছেন এর আসলে মূল কাজ কি। আমি একদম লেমেন ভাষায় বলার চেষ্টা করছি। এই টাকা পয়সাটা আসলে কই যাবে, কে কত টাকা পয়সা পাবে। প্রোডাক্টের ফিচারের পরপরই আমি মূলত জানতে চাই হু গেটস হোয়াট অ্যান্ড হাউ মাচ। 3 নম্বর হচ্ছে এখানে অপারেশনাল প্রসেসটা কি। আমি সবসময় আমরা আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদেরকে জাস্ট গর্বের জন্য নয়, জাস্ট শেয়ার করার জন্য অভিজ্ঞতা, যে আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীর বিভিন্ন দেশের নানা প্রোডাক্ট আমরা স্ট্রাকচার করেছি, রিভিউ করেছি। আমাদের এই রিজিয়নে বাংলাদেশ, পাকিস্তান তো বটেই, মিডল ইস্টে বাহরাইন, ইউএই, সৌদি, আপনার ওমান, আমাদের সাউথ ইস্ট এশিয়াতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আপনার নর্থ আমেরিকাতে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়াতে তো আছেই, তারপর আফ্রিকাতে সাউথ আফ্রিকা, নাইজেরিয়া, সেনেগাল, এবং সেন্ট্রাল এশিয়াতে উজবেকিস্তান। শুধু ইউরোপেও আমরা 2-1টা কান্ট্রিতে করেছি। তো আমরা মোটা দাগে আমি যেই ওয়েতে কমফোর্টেবল, এবং আমাদের টিম যেভাবে আমরা কাজ করি, আমরা এই 2টা বোঝার পরেই আমরা ক্লায়েন্টকে বলি যে আমাদের এখন একটা ওভারঅল আমাদেরকে একটা অপারেশনাল প্রসেস ফ্লো আপনি দেন, এন্ড টু এন্ড, যেখানে মূলত অ্যাগ্রিমেন্টগুলো থাকবে, পার্টিরা থাকবে, কারা কারা ইনভলভ, এবং টাকা পয়সার ফ্লো থাকবে, কে কত পাচ্ছে, একদম ক্লিয়ার কাট দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট না দেয় আমরা এটা ইনসিস্ট করতেই থাকি। ইভেন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও আমি সবসময় যেই শরিয়া বোর্ডগুলোতে বসি, এটা না হলে আমার খুব আই ফিল রিয়েলি আনকমফোর্টেবল, যে আপনি আমাকে ফুল পিকচার না দিলে আমরা কীভাবে শরিয়া ডিসিশন দিব। কারণ শরিয়া ডিসিশনটা ডিপেন্ড করে ফুল ভিজুয়ালাইজেশনের উপর। আপনি যদি আমাকে হাফ বেক প্রোডাক্ট দেন বা হাফ বেক ভিজুয়ালাইজেশন দেন, আমি এটার ভিত্তিতে মতামত দিয়ে দিই, তাহলে আই পার্সোনালি ফিল এটা আমানার খেয়ানা হলো, এবং আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলে আমি ধরা খাবো। অ্যান্ড আমি আপনার অল্প কিছু টাকার হাদিয়ার জন্য বা ইয়ার জন্য আই ক্যানট টেক দ্যাট রেসপন্সিবিলিটি। কাজেই আমি এই জায়গায় খুব পার্টিকুলার, যাই নিড দ্য হোল থিং। এরপর ধরেন এটা বুঝলাম, ওকে ফাইন, এবার আমাকে কন্ট্রাক্ট দেন। আমি কন্ট্রাক্ট, অ্যাগ্রিমেন্ট, টার্মস অ্যান্ড কন্ডিশনস, অর্থাৎ যেগুলো আপনার এই প্রোডাক্টটাকে রেগুলেট করবে, এই সবগুলো আমার লাগবে। অনেকে কি করেন, ওনাদের কন্ট্রাক্ট, অ্যাগ্রিমেন্ট নাই, বলেন যে হুজুর আমাদের এগুলো নাই। আছে, কোথায় আছে? ওয়েবসাইটের অনেক চিপায় টার্মস অ্যান্ড কন্ডিশনসের ভিতরে, যেটা 20, 30, 100 পেজেস লং, কেউ পড়ে না, ওইখানে আছে। আমরা বলি যে না, এটা আমাদেরকে প্রপারলি দেন। বিকজ শরিয়াতে গারার থাকা, গারার বলতে আনসার্টেনটি থাকে, অ্যাম্বিগুইটি থাকে, এটা একটা বিরাট অপরাধ। আমাকে প্রপারলি ম্যাটেরিয়াল যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটা প্রকাশ্যে রাখতে হবে। এটা আমি ওই লুকায় ভেতরে রেখে দিলাম, আর উপরে বললাম যে অনেক সুন্দর প্রোডাক্ট আপনি নেন, এরপর নিয়ে ধরা খান। এটা শুধু গারার না, আমি এটাকে বলি ফ্রড, স্ক্যাম। কাজেই আমাদের, বিশেষ করে আমরা যারা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করছি, উই মাস্ট বি ভেরি ক্লিয়ার উইথ অল দি ম্যাটেরিয়াল টার্মস। ম্যাটেরিয়াল টার্মস কি ভাই? আমি কত পাবো আর আমাকে কত দিতে হবে, সিম্পল অ্যাজ দ্যাট। আপনি আমাকে কত দিবেন আর আমাকে কি দিতে হবে, আর কি রিস্ক আমি নিচ্ছি, এইটা। এরপর যদি সেটা একটা আপনার ডিজিটাল প্রোডাক্ট হয়, তখন আমরা ইউআই ইউএক্স দেখি। এটা আমাদের অভিজ্ঞতায় পৃথিবীর অনেক শরিয়া অ্যাডভাইজারি বোর্ডগুলো দেখে না, বাট আলহামদুলিল্লাহ আমাদের টিমের অনেকেই আমরা শরিয়া টেকনোলজি ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে, পার্সোনালি আমি, অনেকে হয়তো জানেন, অ্যাট সাম পয়েন্ট অফ মাই লাইফ আই ওয়াজ এ কোডার। আমি তারপর ওয়েব অ্যাপগুলো ডেভেলপ করতাম, এটা জাস্ট মজায়, শখে। সো সেই জায়গা থেকে আমরা একটা অ্যাপ্লিকেশনের অ্যালগোরিদম, এবং সেটা কীভাবে ডিজাইন করা হয়েছে, কীভাবে প্লেস করা হচ্ছে। যেমন ধরেন, আমি একটা সিম্পল উদাহরণ দিই। একটা ব্যাংক, ডুয়াল ব্যাংক, শারিয়াও আছে, ইসলামিকও আছে। কাস্টমার লগ ইন করলো, অ্যান্ড হি ইজ আ শারিয়া ক্লায়েন্ট, ইসলামিক ক্লায়েন্ট। আপনি ঢুকার পরই বড় করে দিয়ে দিলেন, এই যে আমাদের কনভেনশনাল এই প্রোডাক্ট আপনি নেন।
আমি পৃথিবীর অনেক শরিয়া অ্যাডভাইজারকে উইথ অল রেসপেক্ট দেখেছি যে তারা এটা ধরেন না, কিন্তু আমি ভেরি পার্টিকুলার অ্যাবাউট ইট। আমি এটার ব্যাপারে খুবই মানে নন কম্প্রোমাইজিং পজিশনে থাকি, যে আপনি একজনকে ইসলামিক বলে নিয়ে আসলেন, এরপর তারা দেখাইতেছেন আপনি শরিয়া নন কমপ্লায়েন্ট প্রোডাক্ট, রাইট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে বুখারীতে এবং মুসলিমেও আছে, মান দা ইলা হুদান। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সরি, আমার গলাটা মানে বসে আছে তো। রাসূলুল্লাহ বলেছেন, মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ ওয়া মান দা ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু মিন যালিকা মিন আসামিহিম শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি মানুষকে কোনো ভালো কাজের দিকে ডাকে, তার সকল ফলোয়াররা তার সমপরিমাণ সওয়াব পাবে, যদিও মূল যে ডেকেছে আহ্বানকারী তার সওয়াব একটুও কমবে না। পক্ষান্তরে যে ব্যক্তি মানুষকে কোনো দলালা, ভ্রষ্টতা, গুনাহের দিকে ডাকে, তার সকল ফলোয়ারদের গুনাহের বোঝাও তার ঘাড়ের উপর দেওয়া হবে, ইভেন দো তার গুনাহের অংশ কিছু অংশে কমবে না। আমি যাকে ইসলামিক বলে নিয়ে আসলাম, এরপর তাকে কনভেনশনাল দেখালাম, আমি মনে করি এই হাদিসের ভিতরে এটা পড়ে যায়। এই জন্য মানে সেটা ইভেন মালয়েশিয়াতে অনেক সময় শরিয়া কমিটি বোর্ডের মধ্যে আমি আমার সাথে অন্যদের সাথে একটু মন কষাকষি হয়ে যায়, বিকজ আমি এখানে খুব হার্ড লাইনে থাকি। আরেকটা এক্সাম্পল দিই, আপনি তাকে ইসলামিক প্রোডাক্টের হিসাবে ডেটাবেজে নিয়ে আসছেন, রাইট? আমাকে নিয়ে আসছেন, ইউসুফ সুলতান কি অমুক ইসলামিক ব্যাংকিংয়ের সে ক্লায়েন্ট, আপনার মেইলিং ডেটাবেজে চলে আসছে। পরের দিন থেকে আমি ইমেল পাওয়া শুরু করছি যে আমাদের এখানে কনভেনশনাল ক্রেডিট কার্ডে আপনি লাউঞ্জের অ্যাক্সেস পাবেন, অমুক কনভেনশনাল ব্যাংকিংয়ের ইয়াতে আপনি 2 বার বুফে খাইতে পারবেন। এটা কিন্তু হয়। ক্যান ইউ রিলেট দিস অর নট? এটা হয়, ইভেন মালয়েশিয়াতেও হয়। আমি এটার ব্যাপারে খুবই পার্টিকুলার, এবং যেহেতু আমি টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি নিজে হাতে কাজ করেছি এগুলো। যখন বলে যে এটা পসিবল না, আমি বলি যে তাহলে ইউর টেকনোলজি টিম ইজ নট কম্পিটেন্ট, ডাইরেক্ট বলি। ইভেন মানে ইন ফ্রন্ট অফ দ্য সিটিও আই হ্যাভ সেড মেনি টাইমস। কারণ এটা খুবই সিম্পল বিষয়। ডেটাবেস সেগ্রিগেট করা, যদি কোনো টিম বলে যে আমি এটা পারি না, তার মানে দে আর নট ক্যাপেবল অথবা দে আর লাইং। আই ডোন্ট অ্যাকসেপ্ট এনি আদার রেসপন্স। তো আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা এই ইউআই ইউএক্সটা খুব ইম্পর্টেন্ট। ইভেন আপনি একটা মোবাইল অ্যাপ ডিজাইন করেছেন, অ্যাপের ভিতর সে ইসলামিক দিয়ে লগ ইন করলো, দেখতেছে কনভেনশনাল ইনভেস্টমেন্ট, কনভেনশনাল এটা সেটা ইত্যাদি। দেখুন, আমাদেরকে পুরো সিস্টেম এক্সপিরিয়েন্স ডিজাইন করতে হবে, রাইট? আমাদেরকে ইসলামিক যে হবে তাকে ইসলামিক দেখাইতে হবে, এবং মালয়েশিয়াতে অনেক ব্যাংক এটা করছে অলরেডি। এরপর যদি সে সুইচ করে কনভেনশনাল যেতে চায়, দেন ইট ইজ হিজ চয়েস, ওইটার জন্য আমি রেসপন্সিবল না। কিন্তু আমি যদি তাকে ফার্স্টে দেখাই যে আপনি কনভেনশনাল এই প্রোডাক্টটা নেন, এটা অনেক সস্তা, এটাতে এই ইন্টারেস্ট হোয়াট এভার, দেন আই এম রেসপন্সিবল। এভরি ওয়ান ইন দ্য লাইন রেসপন্সিবল। প্রোডাক্ট ম্যানেজার রেসপন্সিবল, সিইও রেসপন্সিবল, এমডি রেসপন্সিবল, যেই অ্যাপ ডিজাইন করেছে সে রেসপন্সিবল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে এসেছে, লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, কার্স করেছেন, অভিশাপ করেছেন যে রিবা খায়, যে রিবা খাওয়ায়, যে রিবার চুক্তি লেখে এবং যে সাক্ষী থাকে। তাহলে এই 4 পার্টির মধ্যে তো আমরা সবাই পড়ে যাচ্ছি। এই জন্য আমি বলেছি এই সেশন আমাদের সবার জন্য রিলেভেন্ট। এটা এমন না যে শরিয়া বোর্ড অ্যাপ্রুভ করেছে বাস আমার আর কোনো কাজ নাই, এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এভরি ওয়ান অফ ইউ আর রেসপন্সিবল অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ উইল বি কোয়েশ্চেনড অন দ্য ডে অফ জাজমেন্ট অ্যাবাউট দেয়ার রেসপন্সিবিলিটি। যাই হোক, আমরা ইউআই ইউএক্স দেখি, এরপর প্রমোশনস। অনেক ভালো একটা প্রোডাক্ট বানাইলাম, অনেক ইসলামিক সুন্দর, প্রমোশন করলাম, আপনার মার্কেটিং করলাম কিভাবে, যে আপনার 3 বছরে আপনি কোটিপতি হয়ে যাবেন। ফর এক্সাম্পল, একটা ইসলামিক ব্যাংকিং প্রোডাক্ট কিন্তু আমরা এভাবে মার্কেট করতে পারি না। 3 বছর পরে আমার ব্যাংক নাও থাকতে পারে, মার্জার হয়ে যেতে পারে, তাই না? বলেন, মানে রিয়েল অর নট? আগে হয়তো বললে অনেকে আমার সাথে বলতেন যে থ্যাংক ইউ, আগে হয়তো বললে অনেকে বলতেন যে না, বাংলাদেশে কখনো আপনার এ ধরনের ইতিহাস নাই। এখন আশা করি কেউ আর এটা বলবেন না। 3 বছরের ব্যাংকই নাও থাকতে পারে। কাজেই আমাদেরকে ওই ওয়ার্ডিংগুলোও কেয়ারফুলি চুজ করতে হবে। এরপর আমরা ইন্টারনাল পলিসি এবং অন্যান্য শরিয়া গভর্নেন্স, তাহলে এখান পর্যন্ত শেষ না। এরপরে একটু পরে মোটামুটি আমরা দেখি, অ্যাপ্রুভাল দিয়ে দিই। এরপর আমরা বলি যে দিস ইজ নট সাফিসিয়েন্ট, ইউ নিড টু হ্যাভ ইন্টারনাল পলিসিস অ্যাজ ওয়েল। ইন্টারনাল পলিসি বলতে কার কি রেসপন্সিবিলিটি, এই যে প্রসেস, মুরাবাহার ক্ষেত্রে কোনটার পর কোনটা হবে। মুরাবাহায় আগে আমার প্রোডাক্ট কিনা লাগবে, এখন প্রোডাক্ট না কিনে আমি বিক্রি করে দিলাম, প্রোডাক্ট কিনি নাই, আগেই বিক্রি হয়ে গেছে, তাহলে এটা প্রসেস ভায়োলেট করার জন্য সে নন কমপ্লায়েন্ট হয়ে গেল।
কাজেই আমার সিস্টেমে সেই প্রসেস থাকতে হবে। আমরা মিজান ব্যাংকে গেলাম, ওনারাও তো আমাদের মতো মুরাবাহা করে, পুরো স্টেপ অ্যাপের মধ্যে আছে। ফার্স্টে কিনতে হবে, ওই কেনা হলে ওটা ঠিক হবে, এরপর সে নেক্সট স্টেজে যাবে। এখন আপনি বলবেন যে আপনার মানে ক্লায়েন্টের কাছে বিক্রয় হয়েছে, তো ওটাও আপনার সিস্টেমে আছে। এইভাবে স্টেপ বাই স্টেপ সব ওনারা সিস্টেমে ইন্টিগ্রেট করেছেন। আমাদের দেশ পুরো বিশ্বে আইটি এক্সপোর্ট করে। আমি যেহেতু একসময় ইন্ডাস্ট্রিতে অনেক অ্যাক্টিভ ছিলাম, আমি উইদাউট এনি ডাউট আমি জানি বিশ্বের অনেক বড় বড় টেকনোলজি কোম্পানির আউটসোর্স কোম্পানি বাংলাদেশে। বাংলাদেশে যদি আমরা বলি এটা আইটিতে পসিবল না, এটা হাস্যকর। ডেফিনেটলি পসিবল, উই জাস্ট নিড টু হ্যাভ দি উইল পাওয়ার। এরপর আমি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড প্রাইভেসি নিয়েও কনসার্নড। আমি তাকে নিলাম যে আমার অমুক XYZ ইসলামিক ব্যাংকে আপনি সাবস্ক্রাইব করেন বা আপনারা অ্যাকাউন্ট খোলেন, এরপর এই ডেটা সেল করে দিলাম আমি ABC ব্যাংক, CBC ব্যাংক, XYZ ব্যাংক, অমুক টাকা ইন্স্যুরেন্স, দুনিয়ার মানুষকে। এখন সবাই সারাদিন মেসেজ দেয় আর ইমেল দেয়। অনেকে এটাকে কিছুই মনে করে না বাংলাদেশে। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া কি পুরো ইয়াটা মানে তোমাদের সম্পদ, তোমাদের সম্মান হারামুন আলাইকুম কায়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। আজকের এই দিনের মতো, আজকের এই শহরের মতো, শহর মানে কি মক্কা, এবং আজকের এই দেশের মতো। তো এই যে আমাদের সম্মান আরাদ, আমি বর্তমান সময়ে সম্মানকে ট্রান্সলেট করি প্রাইভেসি দিয়ে। একটা মানুষের আজকে যদি প্রাইভেসি লঙ্ঘন হয়, এর চেয়ে বড় অসম্মান কিছু হতে পারে? ইমাজিন আপনি কালকে সকালবেলা উঠে দেখলেন যে আপনার বাসার ঠিকানা অমুক সমুক সব কিছু আপনার ফেসবুকে একজন দিয়ে রাখেছে। উইল ইউ ফিল মানে প্রিভিলেজ, না এখানে ভয় পাওয়া শুরু করবেন? এইটাই তো আপনার প্রাইভেসি লঙ্ঘন। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হারাম বলেছেন। কাজেই বর্তমান সময়ে প্রাইভেসি ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আপনি যদি বলেন যে আমার ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং আছে, কিন্তু ডেটা প্রাইভেসির কোনো অফিসার নাই এবং ডেটা এদিক সেদিক চলে যায়, কাস্টমার ডেটা, ক্লায়েন্ট ডেটা, উই ক্যানট অ্যাকসেপ্ট ইট। শরিয়া এটাতে খুব হাইলি কনসার্ন। লাইকওয়াইজ সাইবার সিকিউরিটি, একই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে আমওয়ালুকুম বলেছেন, তোমাদের সম্পদ, এটা স্পেসিফিকভাবে সম্পদের কথা বলেছেন। এই জন্য মাকাসিদ শরিয়া যখন আমরা আলোচনা করি, শরিয়ার অবজেক্টিভস, ওইখানে একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হচ্ছে হিফজুল মাল, সম্পদ সংরক্ষণ করা, সম্পদকে সেভ করা। আমি একজনের ক্রেডিট কার্ড নাম্বার আমার সিস্টেমে আছে, আমি এটা প্রোটেক্ট করতে পারি না, প্রোটেক্ট করার প্রপার মেজার নেই নাই, ইন্টারন্যাশনাল ISO স্ট্যান্ডার্ড হোয়াট এভার স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি সেটাকে প্রোটেক্ট করি নাই। এখন বেচারার ক্রেডিট কার্ড এখন হ্যাক হয়ে গিয়েছে, টাকা পয়সা মানুষ চুরি করে ফেলতেছে। এটা শরিয়া কমপ্লায়েন্ট না, এটা মাথায় রাখবেন। বাংলাদেশের অনেক ব্যাংকের কয়দিন পর পর এরকম হয় ডেটা ব্রিচিং। আচ্ছা, ডেটা ব্রিচ আপনি সর্বোচ্চ সিকিউরিটি নেওয়ার পরে, ধরেন আমি একটা বাসা দিয়ে উদাহরণ দিই, এই বাসাটা, এখানে সিসি ক্যামেরা আছে, এখানে এই আছে সেই আছে, এই বিল্ডিংয়ে সর্বোচ্চ সিকিউরিটি আছে। এরপর যদি নাউজুবিল্লাহ কোনো ধরনের অগ্নিকাণ্ড হয়, দুর্ঘটনা ঘটে, এটা আমরা কি বলি, মানে যারা মানে অন্যরা তারা বলে হ্যান্ডস অফ গড, আমরা তারা হ্যান্ডস অফ গড বলি না, আমরা বলি তাকদির। এটা আমাদের কিছু করার নাই। কিন্তু আমি সেই প্রোটেকশনের কোনো আপনার ব্যবস্থাই নেই। আমার ব্যাংকিং, কোর ব্যাংকিং ইত্যাদি আছে, বাট আই ডোন্ট হ্যাভ এ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। তাহলে তো এটা আপনার মানে ওই তাকদির না, এটা খিয়ানা। বর্তমান সময়ে সবচেয়ে বেশি আমানা কি, আগে আমানা হয়তো গোল্ডের, কেউ আমাকে আমানত দিত, স্বর্ণ রেখে যেত, স্বর্ণের জিনিস। এখন এই স্বর্ণ না, এখন হচ্ছে ইনফরমেশন। ইউ হ্যাভ দ্য ইনফরমেশন। তার ডেট অফ বার্থ জানা আছে, তার নাম জানা আছে। আপনারা কিছুদিন আগে জেনেছেন না, গত সরকারের আমলে, যে আমাদের ন্যাশনাল পরিচয়পত্রের ডেটাবেস আপনার কম্প্রোমাইজ হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন যে এটা কত বড় ডিজাস্টার? যদি এটা আপনারা ইমাজিন করতে পারেন, তাহলে ইউ উইল এবল টু রিলেট আমি কি বলতে চাচ্ছি। এটা একটা ডিজাস্টার, 10টা ভূমিকম্প হওয়ার চেয়েও বেশি ডিজাস্টার এটা। তাহলে আমি যেটা বলার চেষ্টা করছি যে আমরা যখন শরিয়া রিভিউ করতে চাই, এই সবগুলো বিষয় আসে, যদিও এই বিষয়গুলো আসলে ওয়ান অফ, এগুলো এটা প্রত্যেকটা প্রোডাক্ট স্পেসিফিক না। প্রোডাক্ট স্পেসিফিক হচ্ছে এই পর্যন্ত হলে মোটামুটি আমরা স্যাটিসফাইড অ্যান্ড উই প্রসিড। আচ্ছা, এবার এটা আপনাদের জন্য সরাসরি রিলেভেন্ট না, কিন্তু আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য, কারণ অনেক সময় মনে হতে পারে যে শরিয়া স্কলার আসলে কীভাবে কাজ করে। তো এই জন্য আমি এই স্লাইডটা তৈরি করা। এখানে আসলে শরিয়া স্কলাররা কীভাবে কাজ করে এটা যদি আপনারা বুঝেন, দেন ইউ নো হাউ টু ওয়ার্ক উইথ শরিয়া স্কলার্স। শরিয়া স্কলার পয়েন্ট অফ ভিউ থেকে, এটা একেবারে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে, প্রথম স্টেপই হচ্ছে তাসবির, আমরা আরবিকে বলি। তাসবির শব্দটার অর্থ হচ্ছে ভিজুয়ালাইজেশন, ইমাজিনেশন। আমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আসলে জিনিসটা কি।
এটার জন্য আমার কি লাগবে? গেট অ্যাকুরেট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পিকচার অফ দ্য ইস্যু। আপনি নিয়ে আসছেন বাজারে এমন একটা প্রোডাক্ট যেটা মানুষ টাকা লস করবে, ফর এক্সাম্পল, সম্ভাবনা আছে। শরিয়া স্কলারের মিটিংয়ে এসে বললেন, শেখ এর চেয়ে ভালো প্রোডাক্ট বাংলাদেশে নাই, এই মানুষ কখনোই টাকা লুজ করবে না। তাহলে কি হলো? ইউ আর ম্যানিপুলেটিং দ্য আন্ডারস্ট্যান্ডিং। আপনি আন্ডারস্ট্যান্ডিংটাকে ম্যানিপুলেট করছেন। শরিয়া স্কলারকে সবসময় প্রপার আন্ডারস্ট্যান্ডিং দিতে হবে। আমি একটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই, তাহলে স্পষ্ট হবে। আমি ডাক্তারের কাছে ক্যান্সারের জন্য চিকিৎসার জন্য যাচ্ছি, এবং আমার যে প্রবলেম আমি তাকে বলতেছি না পুরোপুরি, আমার ব্যথা এখানে বলতেছি আমার মুখে ব্যথা, তাহলে কি আমার ট্রিটমেন্ট হবে? ডাক্তার, লয়ার, শ্রেয় স্কলারের কাছে আমাকে সব ডিসক্লোজ করতে হবে। এতটুকু ট্রাস্ট না থাকলে ওনাকে আমাদের বোর্ডে রাখা দরকার নেই। উই হ্যাভ টু হ্যাভ দ্যাট ট্রাস্ট। উই হ্যাভ, শুধু ট্রাস্ট না, অফকোর্স ওইটা আরেকটা বিষয়, তারপরে বলি, শরিয়া স্কলারদের সাথে ইকুয়াল কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট আমাদের থাকা লাগবে। হ্যাঁ, কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট বাংলাদেশে এটা প্র্যাকটিস নাই। আমি দেখেছি বাংলাদেশে মনে করে যে শরিয়া স্কলারদেরকে কনফিডেন্সিয়াল কথা বলবো, এটা কেমন বেয়াদবি, মানে বিষয়টা এরকম না। আমি মালয়েশিয়াতে আমাকে প্রতি বছর কনফিডেন্সিয়ালিটি ডিক্লারেশন দিতে হয় এভরি ইয়ার, এবং এটা অনেক লম্বা ডকুমেন্ট। বিওডির জন্য যেইটা, আমাদের জন্য সেম, কোনো ডিফারেন্স নাই। যাই হোক, আমাকে অ্যাকুরেট আন্ডারস্ট্যান্ডিং দিতে হবে। এখন যদি হেড অফ ইসলামিক, এমডি, সিইও, সিটিও, হোয়াট এভার, সি লেভেল বা যেই হোক, এই অ্যাকুরেট আন্ডারস্ট্যান্ডিংটাকে ইচ্ছাকৃতভাবে ম্যানিপুলেট করেন, তাহলে আমি এটা খেয়ানা ছাড়া কিছু বলতে পারি না। কেন? কারণ আপনি ইনফরমেশনটা প্রপারলি তাকে দেন নাই, পাস করেন নাই। এটার জন্য যে ডকুমেন্ট দরকার, অনেক সময় ডকুমেন্ট পড়ার হয়তো সময় নাও থাকতে পারে, সো আপনাকে প্রপার পিকচারটা দিতে হবে। নাথিং কুড বি হিডেন, সব কিছু বলতে হবে। 2 নম্বর হচ্ছে, তাহলে আমরা যখন তাসবির হয়ে যায়, মানে অর্থাৎ আমরা রিয়েল মানার পিকচারটা পেয়ে যাই, এরপর আমরা এটাকে তাকিফ করি। তাকিফ মানে হলো এক কথায় আমরা দেখি যে আচ্ছা এটার সাথে মুরাবাহার মিল, না ইজারার মিল, না মুদারাবার মিল, না মুশারাকার মিল। অনেক সময় 1 to 1 বা অ্যাপল টু অ্যাপল মিল হবে, অনেক সময় অ্যাপল টু অ্যাপল মিল হয় না। অ্যাপলের সাথে কাছাকাছি কি ফল আছে বলেন তো? নাশপাতি। ধরেন অ্যাপল টু পিয়ার। তো এখন এই পিয়ারকে আমার অ্যাপল বানাইতে হবে বা অ্যাপলকে পিয়ার বানাইতে হবে, অর্থাৎ আমি প্রোডাক্টকে একটু অ্যাডজাস্ট করব যেন সেটা অ্যাকচুয়াল প্রোডাক্টের সাথে মেলে। এই জিনিসটা আমরা এখানে করি। আর ফাইনালি এই দুইটার ভিত্তিতে আমরা রুলিংটা দেই। কথা বুঝতে পেরেছেন? তো দিস ইজ হাউ মানে শরিয়া মাইন্ড ওয়ার্কস। এখন এই যে তাসবির বললাম, এই স্লাইডটার কাছাকাছি স্লাইড আমাদের আগের ইয়াতে গিয়েছে, আমি রিপিট করব না। এই তাসবিরের জন্য প্রোডাক্টের ফুল জিনিসটাই আমার জানা লাগবে। ওই তখন আমি আগের একটা স্লাইডে যা বলছি, প্রসেস ফ্লো, প্রোডাক্ট ডকুমেন্টেশন, লিগাল এগ্রিমেন্ট, অপারেশনাল প্রসেসেস বা এসওপিস, অন্যান্য ফতোয়া যদি থাকে রেলেভেন্ট। অনেক সময় শরিয়া বোর্ডে, আমি তো বাংলাদেশে বা বিভিন্ন দেশে বসছি, অনেক সময় আপনার একটা কমন বায়াস, আমি সামনে কিছু বায়াস নিয়ে আসবো ইনশাল্লাহ। একটা কমন বায়াস হচ্ছে যে শেখ এটা তো সবাই করে, হ্যাঁ অমুক দেশের অমুক মুফতি সাহেব এটা অলরেডি করছে, আচ্ছা তাহলে এভিডেন্স দেন। আমি আমার জীবনে এরকম অনেক অভিজ্ঞতা পেয়েছি, এভিডেন্স দিতে বলার পরে দেখে যে এভিডেন্স নাই, অর্থাৎ শরিয়া স্কুল আসলে এটা অ্যাপ্রুভ করেই নাই। অনেক কষ্টে একটা অ্যাপ্রুভাল নিয়ে আসছে, সেটা হলো আমার প্রোডাক্ট হলো এবিসি, উনি অ্যাপ্রুভাল নিয়ে আসছে ডিইএফ অন্য প্রোডাক্টের। এরকম বহুবার আমি দেখেছি। কাজেই আমাদের এটা খুব ইম্পর্টেন্ট, যদি আপনি অন্য কোনো এসএসবির রেলেভেন্স দেন, ইউ নিড টু অবটেইন দ্যাট ফতোয়া। যে হ্যাঁ, আবার অনেক সময় এটাও পেয়েছি যে বললো কি যে ও পাকিস্তানের বা বাহরাইনের অমুক ব্যাংকের অমুক বড় শেখ এটা অ্যাপ্রুভাল দিয়েছেন। আচ্ছা কোথায় অ্যাপ্রুভাল দিয়েছেন? ডকুমেন্ট নিয়ে আসেন। আনলো, আচ্ছা ঠিক আছে অ্যাপ্রুভাল ঠিক আছে, কিন্তু অ্যাপ্রুভালের ডেট কোথায়? 1997। মাথায় রাখবেন, আমাদের ফতোয়ার কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায় তাসবির চেঞ্জ হওয়ার কারণে, এবং তাসবির চেঞ্জ হয় ওভার টাইম, ওভার কনসিকুয়েন্সেস, সিচুয়েশনস ইত্যাদি বিভিন্ন কারণে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি এই যে গত সপ্তাহ 3 আগে আমার নর্থ আমেরিকাতে ছিলাম, ইউএস কানাডাতে। ওখানে মানুষদের প্রশ্ন হচ্ছে কি যে আমি কি কনভেনশনাল ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবো কিনা। আচ্ছা ওখানকার কনটেক্সটটা কিন্তু আপনাদের মতো না, দে ডোন্ট হ্যাভ এনি ইসলামিক ব্যাংক। এখন ওইখানে আমরা বলি যে প্রথম কি আনসার দিই যে বেস্ট হচ্ছে কোনো একেবারে ইউজ না করা। ফর এনি রিজন যদি আপনাকে ইউজ করতেই হয়, তাহলে আপনার টাকা একদিকে আপনি ব্যবহার করবেন, আরেকদিকে উইদিন গিভেন পিরিয়ড আপনি এটাকে খরচ করবেন। কিন্তু এই ফতোয়া কিন্তু এখানে অ্যাপ্লিকেবল না। এখানে যদি আমি বলি, আমাদের এখানে এতগুলো ইসলামী ব্যাংক থাকার পরে যদি বলি যে কনভেনশনাল ক্রেডিট কার্ড জায়েজ, এটা হাস্যকর। কারণ কনভেনশনাল ক্রেডিট কার্ডে আপনি সুদ না দিলেও ইউ আর অ্যাগ্রিং টু গিভ সুদ, তাই না? সাইন করছেন যে যদি আমি 30-40 দিন হোয়াট এভারের মধ্যে না দিতে পারি,
তাহলে আই অ্যাগ্রি টু পে সুদ, রাইট? এই বিষয়টা অনেকে মিস করেন। তো এই তাসবির ডিফারেন্ট হতে পারে আপনার সিচুয়েশনের কারণে। কাজে 97-এর একটা ফতোয়া দিয়ে যদি 2025-এ আমার কাছে নিয়ে আসেন বা আমাদের অনেকের কাছে নিয়ে আসেন, এটা অ্যাকসেপ্টেবল না। একইভাবে বিশেষ করে আপনার কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অনেক সময় আমরা হয়তো পার প্রোডাক্ট যাব না, বা অনেক সময় লাগে, প্রমোশনাল ম্যাটেরিয়ালের কথা আগে বলেছি। এগুলোর ভিত্তিতে আমাদের তৈরি হয় তাসবির। এরপরে আমরা আরও অ্যাডিশনাল কিছু জিনিস অনেক সময় থাকে। অনেক সময় আছে যে ধরেন একটা প্রোডাক্টের 3টা ভ্যারিয়েশন, সব কিছুই অ্যালাউয়েবল। তখন আমরা একটু অন্য দিকগুলো দেখি, লুকিং অ্যাট দি ম্যাক্রো পিকচার। স্পেশালি যখন আমরা সেন্টার সরিয়ে বোর্ডে বসি তখন এগুলো ইম্পর্টেন্ট। আমার এই 3টা ডিফারেন্ট প্রোডাক্ট বা 3টা ডিফারেন্ট ক্লায়েন্টের ক্ষেত্রে এটা আপনারা যারা বিজনেস হেড আছেন, সিইও আছেন, এমডি আছেন, হেডস অফ ইসলামিক ব্যাংকে, আপনাদের জন্য রিলেভেন্ট। আপনাদের কাছে 3টা ডিলের অপরচুনিটি আছে এবং একজন সে বাংলাদেশের অনেক বড় কর্পোরেট, কিন্তু তার এটাতে আপনি দিলে ডিলটাতে গেলে এটার কারণে সমাজে হার্ম তৈরি হচ্ছে। একটা তো হচ্ছে হারাম, ওটা তো নাই, ওটা তো আমরা করতেই পারবো না। বাট হালালের মধ্যেও অনেক সময় এমন হতে পারে যে এর কারণে আপনার হার্ম বেশি ক্রিয়েট হবে, মানুষের সমস্যা বেশি তৈরি হবে। এরপর আরও কিছু বিষয় আমরা দেখি, পাবলিক ইন্টারেস্ট, ওয়াইডার ইন্টারেস্ট অফ হাইফাই ইন্ডাস্ট্রি, এথিক্যাল বিহেভিয়ার, মাকাসিদ শরিয়া। এগুলো হচ্ছে আরেকটু যখন আমার ফাইনাল স্টেজে চলে আসি এই জিনিসগুলো লাগে। এগুলো বিশেষ করে এগুলো বিজনেসের জন্য ইম্পর্টেন্ট। শরিয়ার জায়গা থেকে আমরা লিগ্যাল অ্যাসপেক্টে ওটা তো অ্যাপ্রুভাল দিয়ে দিলাম, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এখানে আরও অন্যান্য বিষয়গুলো ইম্পর্টেন্ট, যেটা আমাদের সবার রেসপন্সিবিলিটি। আচ্ছা, এইটা খুব ইন্টারেস্টিং। আইওফি একটা গভর্নেন্স স্ট্যান্ডার্ড ইস্যু করেছে, এটা আমি এখানে লিখেছি এক্সপোজার ড্রাফট, বাট ইট ইজ অলরেডি ইস্যুড। এই গভর্নেন্স স্ট্যান্ডার্ডের নাম হচ্ছে শরিয়া ডিসিশন মেকিং প্রসেস। এই গভর্নেন্স স্ট্যান্ডার্ডে শরিয়া ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমাদের যে কিছু কমন বায়াস আছে, এই বায়াসগুলো সম্পর্কে তারা লিস্ট করেছে। এই বায়াসগুলো আমি পড়ি, আপনারা দেখবেন যে রিলেট করতে পারেন কিনা। 1 নম্বর হচ্ছে ফ্রেমিং, ডিসাইড রাইট অ্যাওয়ে বেসড অন দ্য প্রেজেন্টেশন। বিজনেস ইউনিট থেকে এত সুন্দর প্রেজেন্টেশন দেওয়া হলো, অ্যাজ এ শরিয়া কমিটি মেম্বার আমার কাছে মনে হলো যে এর চেয়ে ভালো প্রোডাক্ট দুনিয়াতে হইতেই পারে না। রাইট অ্যাওয়ে বললাম, অ্যাপ্রুভড, ডান। এই বায়াসকে আনবায়াস করার জন্য আইওফি কি বলেছে, যে প্রেজেন্টেশন যেই ফ্লোতে আসছে আমি সবসময় উল্টো ফ্লোতে তাকে কোশ্চেন করব, এবং আমি এটা সবসময় করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ দেখা যায় অন্য কমিটি মেম্বাররা মন্তব্য করেছেন, এরপর আমার কাছে আসে এবং আমি তখন উল্টো দিক থেকে কোশ্চেন করা শুরু করি, এবং দেখা যায় যে এমন অনেক বিষয় আছে যেখানে এগুলো ডিসক্লোজ করা হয়নি, এবং যে এগুলোর কারণে আমার রুলিং কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাঙ্করিং, গিভিং ইনিশিয়াল ইমপ্রেশন অফ এ ডিসপ্রপোর্শনেট ওয়েট অ্যান্ড এক্সেসিভ ইম্প্যাক্ট অন সাবসিকুয়েন্ট ডিসিশন। একই জিনিস শুরুতে এমন একটা আপনার ইমপ্রেশন দেওয়া হয়েছে যে এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ভ্যালুয়েবল, ইত্যাদি ইত্যাদি, যেটার কারণে পরবর্তীতে আমার কাছে যাই স্পষ্ট হোক না কেন আমার মাথায় ওটাই ঘুরছে যে না, ওটা তো অনেক ভালোই বললো, এটা আমি কীভাবে ডিসঅ্যাপ্রুভ করি। এটা একটা বড় ইম্পর্টেন্ট বায়াস। স্ট্যাটাস কো, ওই যে আমি একটু আগে বললাম যে আপনাদের কাছে অনেক সময় এটা বলতে পারে যে অমুক তো এটা করছে, অমুক দেশে এটা আছে, অমুক বড় ব্যাংক করতেছে, বাংলাদেশের এত বড় ব্যাংক করতেছে, আপনারা কেন করবেন না। এটা হচ্ছে স্ট্যাটাস কো। চ্যালেঞ্জ না করা যে না অন্যরা করতেছে তার মানে ভালোই করতেছে, এটা অলওয়েজ নেসেসারি না। অন্যরা করছে, অনেক সময় আছে ওনারাও ফুল প্রসেস ফলো করেনি, কাজে আমাদের শরিয়া কমিটি এটাকে ডিসঅ্যাপ্রুভ করতেও পারেন। কনফার্মিং এভিডেন্স, এটা একটা বায়াস। এটা হলো অনেক সময় আমাদের কাছে যখন প্রেজেন্ট করা হয়, বিজনেস ইউনিট ওনার সপক্ষে কিছু এভিডেন্স উনি জোগাড় করে নিয়ে আসেন, যত আইওফির ক্লজ আছে এটা আছে সেটা ওনার সপক্ষে, ওই প্রোডাক্টের সপক্ষে, কিন্তু এটার বিপরীতেও যে কিছু মত আছে এটাকে ইগনোর করেন। এটা হচ্ছে কনফার্মিং এভিডেন্স। এমন এভিডেন্সকে আমি সার্চ করলাম যেটা আমাদের ওই হাইপোথিসিস বা প্রিএক্সিস্টিং বিলিফের সাথে যায়। এইটা খুব ইম্পর্টেন্ট। এক্সাজারেটেড থ্রেট অফ ফাইন্যান্সিয়াল লস অর লস অ্যাভার্শন বায়াস। অনেক সময় বিজনেস ইউনিট একটা প্রপোজাল নিয়ে আসে, যেমন আমি আপনারা রিলেট করতে পারবেন, করোনার সময় ব্যাংকগুলোর অবস্থা কি আছে। তো এখন বিজনেস ইউনিট শরিয়া কমিটিতে কি বললো যে শেখ, আমরা যদি পিউরিফিকেশনের ফান্ডটা রেভিনিউতে না নিয়ে আসি তাহলে ব্যাংক বন্ধ হয়ে যাবে। আমরা যদি জাকাতের টাকাটা রেভিনিউতে না নিয়ে আসি তাহলে আপনার ব্যাংক বন্ধ হয়ে যাবে। ওয়াকাফের টাকাটা যদি ব্যাংকে না নিয়ে আসি তাহলে আপনার ব্যাংক বন্ধ হয়ে যাবে। এগুলো সবই এক্সাজারেটেড থ্রেট, বাড়িয়ে বলা থ্রেট। এটাকে আমাদের চ্যালেঞ্জ করতে হবে। এবং এইখানে আপনাদের রেফারেন্সের জন্য বলি, মালয়েশিয়া গত বছর বা তার আগের বছর একটা পায়োনিয়ারিং কাজ করেছে। তারা একটা পলিসি ডকুমেন্ট রিলিজ করেছে, নাম দিয়েছে হাজা অ্যান্ড দরুরা।
হাজা অ্যান্ড দরুরা পলিসি ডকুমেন্ট HJPD, সরি HDPD, হাজা অ্যান্ড দারুরা পলিসি ডকুমেন্ট। এই পলিসি ডকুমেন্টে ওরা কি করেছে দেখেন, আমাদের শরিয়া কমিটিগুলোতে অনেক সময়ই ডিসিশন হয় এইটার ভিত্তিতে, এই পার্টটার ভিত্তিতে। অর্থাৎ শেখ আপনি যদি এটা অ্যাপ্রুভ না দেন তাহলে আমরা গেলাম, আমার বিজনেস শেষ, রেভিনিউ শেষ, প্রফিট শেষ। তাহলে অনেক সময় ওই যে দেখেন ডিসিশনটা কীভাবে হয়, এটা যদি আপনি বুঝেন তাহলে বুঝবেন কেন শরিয়া কমিটি এভাবে আনসারটা দিয়েছে। এই তাসবিরটা এমন হয়, ভিজুয়ালাইজেশনটা এমন হয় যে আমি যদি এই প্রোডাক্টের অ্যাপ্রুভ না দেই তাহলে এই ব্যাংক কালকে বন্ধ, আহারে এতগুলো মানুষের টাকা নষ্ট হয়ে যাবে, এতগুলো ডেপোজিটর এখানে হক নষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দরার ওয়ালা দিরার, কারো কোনো ক্ষতি করা যাবে না। কিভাবে আমি শরিয়া কমিটিতে বসে এই ক্ষতি করি? বুঝতে পারছেন? তাহলে আপনি তাসবির কম্প্রোমাইজ করে দিলেন। এইটাকে রুখে দেওয়ার জন্য ব্যাংক নেগারে মালয়েশিয়া একটা যুগান্তকারী কাজ করেছে, যেটা পৃথিবীর অন্য কোথাও হয় নাই, ইভেন আইএফিরও কোনো স্ট্যান্ডার্ড এরকম নাই। সামনে আসবে হয়তো, আমরা আলোচনা শুনছি। সেটা হচ্ছে আপনি যে বলবেন এটা দরুরা, এই সিচুয়েশনটাকে বলে দরুরা মানে এক্সট্রিম নেসেসিটি। দরুরা সিচুয়েশনটা এমন যখন হারাম টেম্পোরারিলি হালাল হয়ে যায় সীমিতভাবে। একটা ক্লাসিক এক্সাম্পল দেই, যে আমি 2000, যে গতকালই প্রফেসর বলতেছিলেন সিল্ক রোডে অনেক সময় 2000 মাইল পর্যন্ত হেঁটে যেতে হতো, তাই না? আপনার উটের পিঠে বা ইত্যাদি। তো ধরেন আমি 2000 মাইল হাঁটা শুরু করলাম, আমার সামনে কোনো কিছুই নাই, পানিতে তৃষ্ণায় আমি মরে যাচ্ছি। এখন আমার পাশের কাফেলার কাছে একটা বোতল মদ আছে, আর কিছুই নাই। তখন শরিয়া বলবে তোমার জীবন বাঁচানোর জন্য, যদি তোমার জীবন আশঙ্কা থাকে, জীবন বাঁচানোর জন্য যত ফোঁটা দরকার, পুরো মদের বোতল না, জাস্ট লিমিটেড, যেটা দিয়ে জাস্ট জীবনটা বাঁচবে, এতটুকু হালাল। এই সিচুয়েশনটাকে আমরা বলি দরুরা। এটা একটা খুবই স্যাক্রেড একটা টার্মিনোলজি, মানে স্যাক্রেডের জন্য বললাম, যেটা জ্যানতেন ব্যবহার করার মতো টার্মিনোলজি না। এখন শরিয়া কমিটিতে অনেক সময় সিচুয়েশনটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয় যে মনে হয় আরে এখন জরুরি, ব্যাংক এখন এটা না দিলেই ব্যাংক শেষ, কাস্টমার শেষ, টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। অথচ ঘটনা কি? ঘটনা হলো ব্যাংকের 10% লাভ হয়, এবছর 9.5% হবে। এটা হলো রিয়েলিটি। কথা বুঝতে পারছেন? আপনার এমডি টার্গেট দেওয়া আছে এবছর এক্স কোটি টাকা আপনার লাভ করতে হবে, আর ওইখান থেকে X - 0.1 কোটি টাকা হবে, যার কারণে সে বোনাস মিস করবে। দ্যাটস দ্য রিয়েলিটি। এখন এই হাজা এবং দরুরা আমরা কিভাবে সিস্টেমাইজ করব, এই জন্য ওই পলিসি ডকুমেন্টে যেটা বলা হয়েছে সেটা হলো, যদি কোনো হারামকে আপনি হালাল বলতে চান শরিয়া কমিটির সিদ্ধান্তে, তাহলে আপনাকে প্রসেস মেনটেন করতে হবে। এই যে বললেন ব্যাংকের লস হবে, নাম্বার 1 আপনার যে প্রপোজাল বিজনেস থেকে দিতে হবে, ওইখানে ডেটা দিতে হবে, গত 1 বছর 2 বছর 3 বছরের ডেটা দিতে হবে। শুধু ডেটা না, স্টিমুলেশন দিতে হবে, সিমুলেশন দিতে হবে। আমার ব্যাংক যদি এই প্রোডাক্ট না আসে বা হোয়াট এভার, তাহলে আমি সিমুলেশন রান করলাম বেসড অন সায়েন্টিফিক মেথোডোলজি। আপনারা সিমুলেশন সব ব্যাংকই রান করে। যদি বলেন যে শরিয়া কমিটির কাছে এসে বলেন যে আমরা রান করি না, এটা আমরা বিশ্বাস করি না। এভরি ব্যাংক দে ডু দ্যাট। এই সিমুলেশনের ভিত্তিতে আপনাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ এই প্রোডাক্ট এই না হলে এটা আপনার কি হবে, ব্যাংক লসে চলে যাবে। এই দুইটা বিষয়ের ভিত্তিতে শরিয়া কমিটি যদি এটাকে হাজা মনে করে, হাজা হচ্ছে জরুরার চেয়ে একটু কম র্যাঙ্কিংয়ের নেসেসিটি আর কি, আর দরুরা হচ্ছে এক্সট্রিম নেসেসিটি। তাহলে ব্যাংক শরিয়া কমিটি যদি মনে করে যে হ্যাঁ এখন এটা হাজা হয়েছে, তাহলে তার হাতে কয়েকটা অপশন। নাম্বার 1, কিছু হাজা আছে যেটা সেন্ট্রাল শরিয়া বোর্ড অলরেডি ওইটাকে অ্যাপ্রুভ করেছে। যেমন একটা সিম্পল এক্সাম্পল, আমরা যদি ইজারা মুনতাহিয়া বিত তামলিক বা HBSM এই টাইপের প্রোডাক্ট করি, আমাদের একটা ইন্স্যুরেন্স দরকার। এখন অনেক প্রোডাক্টের ইন্স্যুরেন্স মানে তাকাফুল নাই। যেমন আপনার গতকাল প্রফেসর ইস্কান্দার বলতেছিলেন যে মালয়েশিয়া তাকাফুলে পায়োনিয়ার, কিন্তু এখানে আমাদের অ্যাগ্রি তাকাফুল নাই। এরকম আরও অনেক তাকাফুল মালয়েশিয়াতে এখনও নাই। যেমন কিছুদিন আগে একটা বিষয় আমি খুব করেছি, আপনার এক্সট্রিমলি ফাইট করেছি, এবং আলহামদুলিল্লাহ এটা রিসেন্টলি মালয়েশিয়াতে ডেভেলপমেন্ট হয়েছে, এবং আই টেক প্রাইড যে আমি এটার জন্য কথা বলতে পেরেছি। সেটা হলো যে শরিয়া কমিটিকে, যেই মালয়েশিয়াতে আপনার বিওডি এবং শরিয়া কমিটির সবারই আপনার ইন্স্যুরেন্স লাগবে। কারণ আমার একটা সিদ্ধান্তের ভিত্তিতে ব্যাংকের কোনো ঝামেলা হয়ে গেলে এবং লিগাল হলে, তখন অ্যাজ এ শরিয়া বোর্ড মেম্বার আই এম অলসো লায়েবল। বিওডি যেমন লায়েবল, আমরাও লায়েবল। এখন আমি তো ভাই কীভাবে এত টাকা পয়সা দেবো, আই এম নট এ মিলিয়নিয়ার। তাহলে ওখানে ইন্স্যুরেন্স কাভারেজ লাগবে। কিন্তু ইসলামিক কোনো ইন্স্যুরেন্স বা তাকাফুল মালয়েশিয়াতে ছিল না যারা এই ডাইরেক্টরের লায়াবিলিটিটাকে ইন্স্যুরেন্স দিবে, তাকাফুল প্রোটেকশনটা দিবে। কাভারেজটা হচ্ছে ইফ দের ইজ এ প্রবলেম এবং যেটার কারণে একটা লসুট হয়েছে,
তাহলে আপনাকে বিওডি কিন্তু লায়াবল, জানেন তো এটা। বিওডিকে অবশ্যই কম্পেনসেট করতে হবে, দে হ্যাভ টু মানে প্রুভ দ্যাট ডিসিশন। যেমন আমাদের যে এই যে ঝামেলাগুলো হলো এখন, এটা যদি ল স্যুটগুলো হয় তাহলে প্রত্যেকটা ডিরেক্টর কিন্তু লায়াবল হবে, ডেফিনেটলি লায়াবল হবে, আনলেস সে যদি প্রুভ করতে পারে যে আমি গিলটি না। তো শরিয়া বোর্ডও কিন্তু আন্ডার সেম ইস্যু, মানে আমাদের সেম সেম আমাদের কনসার্ন আছে। এইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য ওখানে কোনো ইসলামিক ইন্স্যুরেন্স এতদিন ছিল না। তা আমি যখন একটা ব্যাংকে জানলাম যে তারা শরিয়া কমিটি মেম্বারের জন্য কনভেনশনাল ইন্স্যুরেন্স প্রোটেকশন নিয়ে বসে আছে, যদি শরিয়া কমিটি বলতো আহারে আপনার যেহেতু নাই ইসোকে, তাহলে আগামী 20 বছরে হতো না। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে মানে আমাদের হাজা জরুরা অনুযায়ী, পলিসি ডকুমেন্ট অনুযায়ী যদি ওইটা অলরেডি এসএসসি অ্যাপ্রুভ থাকে, শরিয়া সেন্ট্রাল শরিয়া বোর্ড অ্যাপ্রুভ থাকে, তখন আপনার আর কোনো ফার্দার রিপোর্টিং এর প্রয়োজন নাই সেন্ট্রাল ব্যাংকে, বিকজ ইটস অলরেডি অ্যাপ্রুভড বাই দ্য সেন্ট্রাল শরিয়া বোর্ড। কিন্তু আমি যদি এমন একটা ডিসিশন নিতে চাই যেটা সেন্ট্রাল শরিয়া বোর্ড অ্যাপ্রুভ করে নাই এবং এটা পুরোপুরি হারাম, কিন্তু আমি এটাকে অ্যালাউ করতে চাচ্ছি বেসড অন ফ্যাক্ট, ডেটা ইত্যাদি, তখন অ্যাজ এ শরিয়া কমিটি অফ দি ব্যাংক আমাদেরকে সেন্ট্রাল শরিয়া বোর্ডের কাছে রিপোর্ট করতে হবে যে এই বিষয়টা আমরা এই কারণে অনুমোদন দিতে চাই। সেন্ট্রাল শরিয়া বোর্ডের আবার সেক্রেটারিয়েট আছে, ব্যাংক নেগারা মালয়েশিয়ার আন্ডারে ইসলামিক ব্যাংকিং ইউনিট আছে, তারা এটাকে পুরো পরীক্ষা নিরীক্ষা করবে সব ডেটা ইত্যাদি সব আছে কিনা, দেন দে উইল অ্যাপ্রুভ, দেন অনলি আমি বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে আপনি এটা করেন, ইভেন তো এটা হারাম, বাট বিকজ আপনার এই সমস্যা ওই সমস্যা, টেম্পোরারিলি আপনারা এটা করতে পারেন। এই প্রসেসটা তারা গত 2 বছর আগে লঞ্চ করেছে এবং এই জন্য মালয়েশিয়ার সকল ব্যাংক তার গত 20 বছরের সকল সারিয়া রেজলিউশনগুলোকে ঘুরে ফিরে দেখছে যে আমাদের কোন কোন রেজলিউশন এইভাবে হয়েছে। অনেক রেজলিউশন তো আসলে এইভাবে হয় যে শরিয়া কমিটির কাছে একটা জিনিস তুলে ধরা হয়, শরিয়া কমিটি ওটাকে বেসড অন সিচুয়েশন ওটাকে পাস করে দেন। যাই হোক, এখানে আরও অনেকগুলো বায়াস আছে। মূল বিষয়টা হলো আমরা যখন শরিয়া কমিটিতে বসি বা শরিয়া ডিপার্টমেন্টে বা ইভেন আপনারা যারা বিজনেস ডিসিশন মেক করছেন, এগুলো ইম্পর্টেন্ট আসলে যে আমরা যেন বায়াস থেকে উঠে, সাইকোলজিক্যাল টেন্ডেন্সি থেকে উঠে প্রপারলি একটা প্রোডাক্টকে এক্সামিন করতে পারি এবং তার ভিত্তিতে আমরা অ্যাপ্রুভ করতে পারি। আমার এখানে আরও অনেকগুলো স্লাইড ছিল সারিয়া অডিট নিয়ে, আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার এখানে মূল অডিয়েন্স সারিয়া অডিটার না সবাই, এই জন্য আমি এই জিনিসগুলোকে করেছি। আমি লাস্ট স্লাইড এটাই, আমি সবসময় যেটা দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি আপনাদের সকলের কাছ থেকে যেটা চাই সেটা হচ্ছে আমাদের কমিটমেন্ট, যে আমাদের যে কারেন্ট শরিয়া গভর্নেন্স প্রসেস অ্যান্ড প্রসিজার আছে যার যার ইনস্টিটিউশনে, আমাদের এটাকে আপডেট করতে হবে। স্পেশালি বাংলাদেশে এখন যেহেতু নতুন সার্কুলার চলে আসছে, আমাদেরকে তো অবশ্যই আপডেট করতেই হবে, এই কমিটমেন্টটা আমাদের দরকার। 2 নম্বর হচ্ছে কোলাবোরেট, আমি একটু আগেও যেটা বলেছি, কোলাবোরেশন, যৌথভাবে কাজ করা, শারিয়া, বিজনেস, লিগ্যাল, কমপ্লায়েন্স বা অন্যান্য গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট একসঙ্গে কাজ করা, যেন আমরা সবাই মিলে আসলে শরিয়া গভর্নেন্স ইস্যু করতে পারি। আর সর্বশেষ আমাদের রিপোর্টিং স্ট্রাকচার, ডকুমেন্টেশন যা যা আছে সেগুলো যেন গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়। অবশ্যই এগুলো ইমিডিয়েটলি হবে না, আস্তে আস্তে আপডেট হবে। এবং আমি একটু আগেও রসুলামের যে হাদিস বলেছি যে তোমাদের প্রত্যেকে রেসপন্সিবল এবং প্রত্যেককে তার রেসপন্সিবিলিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি মনে করি আপনি আমরা সবাই আমাদের দায়িত্বের পরিসরের মাঝে রেসপন্সিবল। আমরা চেঞ্জটা শুরু করতে চেয়েছি কিনা আল্লাহ তালা এটা দেখবেন, এবং শুধু চেয়েছি মনে মনে না, ডিড আই টেক এনি অ্যাকশন, এইটা আল্লাহ তালা দেখবেন। অন্তত এতটুকু যদি না করি আমরা কিয়ামতের দিন পার হতে পারবো না। আল্লাহ তালা আমাদেরকে এই জিনিসগুলো করার তৌফিক দান করুন। আমি আমার সেশনটা এখানেই শেষ করছি। আরও কিছু স্লাইড ছিল, আমি দিব ইনশাল্লাহ রেফারেন্সের জন্য, বাট উইথ দ্যাট আই ফিনিশ মাই সেশন। আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে লাঞ্চের আগে করতে পারেন। আচ্ছা, জাস্ট একটা স্লাইড আমি একটু বলি। আমার এখানে কিছু স্লাইড ছিল যে আমরা এআই দিয়ে শরিয়া গভর্নেন্সের অনেক কিছু করতে পারি কিনা। এখানে আমি মূলত যেই থটগুলো বলার চেষ্টা করি, আমার এটা নিয়ে ওয়েবিনারও আছে, আপনারা আমার এআই ইন শরিয়া গভর্নেন্স ইউসুফ সুলতান লিখে সার্চ করলে ইউটিউবে অলরেডি পাবেন। ওই স্লাইডগুলো এখানে নিয়ে আসছি। এটার মূল বিষয়টাই হলো যে আজকে আমরা শরিয়া গভর্নেন্সের অনেক কিছু বললাম, শরিয়া অডিট, যেমন ফর এক্সাম্পল শরিয়া অডিট, আমার 1000 ট্রানজ্যাকশন হয়েছে, আমরা হয়তো 100টা অডিট করতে পারি, 1000 করতে পারি না, আমাদের সেই হিউম্যান ক্যাপাবিলিটি নাই। কিন্তু পৃথিবীর অনেক দেশে, ইভেন পাকিস্তানে, বাহরাইনে অনেকেই এখন ইনিশিয়েটিভ নিয়েছে যেন আমরা 100% অডিট করতে পারি। কিভাবে? এআইকে ট্রেন করার মাধ্যমে। অবশ্যই এখানে হিউম্যান লাগবে, হিউম্যান অডিটর থাকবে যে এটাকে ভেট করবে, কিন্তু এআই আমাদের পুরো জিনিসটাকে, প্রসেসটাকে স্মুথেন করতে পারে, যার ফলে আমাদের অডিট এবং রিভিউ অনেক ক্ষেত্রে সহজ হয়ে যাবে।
যেমন আমি কিছুদিন আগে একটা ব্যাংক আমাকে বললো যে তারা ওই যে মিডিয়া, যে আমি জিনিসটা বলেছি প্রমোশন, যে আমার যে প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো অ্যাড কি যাবে না যাবে, ওরা বললো যে আমরা এআইকে ট্রেন করে ফেলেছি। এখন এআইয়ের কাছে ওই ছবিটা দিয়ে দিলে সে বলে যে না, এটা আমার অমুক অমুক পলিসি ভায়োলেট করতেছে, তুমি এটাকে ঠিক করো। এটা কিন্তু ওয়ান্ডারফুল, এটা আমাদের কাজকে আরও আপনার আপনার গতিময় করবে। এবং এআই এই জায়গায় কীভাবে ইউজ হতে পারে এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে এবং আমাদের টিম লেভেলে অনেক কাজ আছে, কিন্তু আজকে সময়ের প্রেক্ষিতে আমি এটা জাস্ট এখানে রেখেছি আপনাদের। পরে আমার যখন স্লাইডগুলো দেখবেন আপনাদের থটগুলো প্রভোক হবে ইনশাল্লাহ, এবং পরে হয়তো আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আসবো। থ্যাংক ইউ। মাশাআল্লাহ। মহতারাম, আমার একটা কোশ্চেন না, জাস্ট প্রস্তাবনা। আমি আসছি এনসিসি ব্যাংক থেকে। আমার নাম মোহাম্মদ ফরাদ হোসেন। তো এখানে আপনি যেহেতু গভর্নেন্স রিলেটেড এই টপিকটা, সেই জন্য বলছি আমাদের এখানে যে কনভেনশনাল ব্যাংকিং এ কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন আছে, এখানে ইসলামী ব্যাংকে বা গভর্নেন্স গাইডলাইন কোনো কিছু আপনাদের আছে কিনা? এই গভর্নেন্স এনশিওর করার জন্য আমাদের কনভেনশনাল ব্যাংকিং এ ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট 1991 আছে, সংসদে পাস হয়েছে। তার আলোকে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন টাইম ফ্রেম এটা আমাদের অন্যান্য ব্যাংকের উপর গাইডলাইন দিয়ে দেয়। এখানে ইসলামী ব্যাংকিং অ্যাক্ট কোনো কিছু আছে কিনা? আমি যতটুকু ডেইলি স্টার একটা আর্টিকেল পড়েছি, সেখানে দেখেছিলাম যে একটা অ্যাক্ট ড্রাফট আকারে আছে। আপনারা সেই ড্রাফটের কোনো কপি আছে কিনা, বা আপনাদের এই ইস্যুতে আপনাদের কোনো প্রস্তাবনা আছে কিনা পার্লামেন্টে পাস করার ব্যাপারে? জি ধন্যবাদ। আমাদের তথ্য চলা কঠিন হয়ে যাবে, যেহেতু আমরা এনসিসি ব্যাংক ও ইসলামী ব্যাংকে আমরা ফুল কনভেনশনাল ব্যাংকিং থেকে আমরা ইসলামী ব্যাংকের দিকে ধাবিত হচ্ছে। এনসিসি ব্যাংক হয়তো 2-3 বছরের মধ্যে এই দিকে আমরা চলে যাবো, সেই জন্য প্রশ্নটা করব। জি অনেক ধন্যবাদ। আমাদের ওই যে আইবিআরপিটির যে নতুন সার্কুলারটা হয়েছে, ওটা এক্স্যাক্টলি এই বিষয়ই আর কি, যে একটা ব্যাংকের শরিয়া গভর্নেন্সের জন্য কি কি লাগবে। কিন্তু আমি আগেও বলেছি এখানে অনেকগুলো ফাংশনের নাম এসেছে, ডিটেইল আসেনি, যেটা আমরা আশা করছি সামনের সার্কুলারগুলোতে আসবে। অ্যাক্ট একটা ভিন্ন বিষয়। অ্যাক্ট হচ্ছে আমাদের ওভারঅল কার্যক্রমগুলোকে একটা আইনি আপনার বৈধতা দেয়, কিন্তু ওই সেপারেট অ্যাক্ট ছাড়াও আমি মনে করি, আমার অবজারভেশনে আমি অন্য দেশগুলোকে যেভাবে আগাতে দেখেছি, আমি মনে করি আমাদের যদি রোবাস্ট শরিয়া গভর্নেন্স গাইডলাইন সেন্ট্রাল ব্যাংক থেকে দেয়া হয়, এটা আমাদের জন্য গুড এনাফ। অ্যাক্ট হলে তো অবশ্যই ভালো, কিন্তু অ্যাক্ট ছাড়াও আমরা খুব ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আরিফ, আইডিএস ইসলামিক থেকে আসি। আমার ছোট দুটো কোশ্চেন ছিল। প্রথম হচ্ছে যে আপনারা অনারেবল শরিয়া সুপারভাইজারি কমিটি বা শরিয়া সুপারভাইজারি বোর্ড যে ফতোয়া বা রুলিং জারি করে, সেটা বলে যে 3টা ফেজের উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে তাসওয়ির বা ভিজুয়ালাইজেশন, সেকেন্ড হচ্ছে তাকিফ বা অন্য প্রোডাক্টের সাথে অ্যানালজি করার মাধ্যমে, এবং থার্ড এবং ফাইনাল স্টেজ যেটা তানজিল, যে টেলিগুলি বিলটন শরিয়া শরিয়া শরিয়া। তো এই ক্ষেত্রে সে ফর এক্সাম্পল 3টা ফেজ আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করার পরে যদি কান্ট্রির এক্সিস্টিং কোনো ল অথবা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এই ধরনের এই কান্ট্রিগুলোর সাথে যদি কন্ট্রাডিক্টরি করে সেই রুলিং গুলা, সেক্ষেত্রে আপনারা এটা কিভাবে অ্যাড্রেস করেন? তখন আমরা আবার বসবো, আবার রেকটিফাই করব। মাথায় রাখতে হবে একটা ফতোয়া তো ওয়াহি না, ওয়াহিকে পরিবর্তন করা যায় না। কোরআনে আল্লাহ যেটা বলেছেন হাদিসে এসেছে, কিন্তু ফতোয়া হচ্ছে একটা ইজতিহাদ, একটা একটা মানে বেজ অন কোরআন এন্ড সুন্নাহ আমরা এটাকে ডিরাইভ করছি, এবং ফিকহ ইত্যাদি। এখন সিচুয়েশন যদি আমাদের ডিফারেন্ট হয়, যেমন লিগাল একটা ইম্পর্টেন্ট ইম্পেডিমেন্ট, একটা খুব গুরুত্বপূর্ণ বাধা অনেক ক্ষেত্রে, যে আমি মনে করছি যে আমি এটাকে এইভাবে ইমপ্লিমেন্ট করব, বাট আমাকে এটা অ্যালাউ করছে না। আমার হাম্বল এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি বিভিন্ন দেশে যেমন আমি একটা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সাউথ আফ্রিকায় আমরা একটা সুকুক ডিজাইন করেছিলাম, সবাই অমুসলিম, ফুল টিম অমুসলিম, একজন শুধু মুসলিম ছিলেন সেখানে। তো আমরা যখন আমাদের ফার্স্ট রাউন্ড রিভিউ দিলাম, তখন তাদের লিগ্যাল বললো যে এগুলো ইমপ্লিমেন্ট করা যাবে না। আমরা ইমিডিয়েটলি বললাম যে উই নিড টু সিট উইথ ইউর লিগ্যাল টিম, বিজনেস না। বিজনেস থাকতে পারে কিন্তু লিগ্যাল লয়ার লাগবে। যখন লয়ারদের সাথে আমরা আলোচনা করলাম, আপনারা আশ্চর্য হবেন যে লয়াররা অনেকগুলো জিনিস বললো যে ইটস ইভেন মোর ফেয়ার, আপনি যেটা বলতেছেন এটা আরও মোর ফেয়ার ফর দি পার্টিস। এবং অনেক ক্ষেত্রে তারাই বললো যে আচ্ছা এই জিনিসটা আপনি যেটা চাচ্ছেন এটা এইভাবে সম্ভব না, বাট এইভাবে হতে পারে। আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে লয়াররা অনেক সময় আউট অফ দ্য বক্স যেতে চান না, মানে একটা প্র্যাকটিসে ওনারা থিতু হয়ে গিয়েছেন। এটা শুধু লয়ার না, আমি লয়ারদেরকে বলছি না, সবাই আমরা আউট অফ দ্য বক্স সহজে যেতে চাই না। কিন্তু যেসব লয়াররা আপনার বা লিগ্যাল যারা আছেন এটা এফোর্ট দেওয়ার চেষ্টা করেন, তাদের মুখ থেকে আমি অনেকবার কাজ করতে গিয়ে শুনেছি, মালয়েশিয়ার টপ লয়ারদের সাথেও, যে ইউজুয়ালি
লতে সম্ভব না এরকম জিনিস খুব কমই আছে। ইন ওয়ান ওয়ে অর আনাদার এটা পসিবল, কিন্তু ওই কাজটা কোলাবোরেটিভলি করতে হবে। আমি অ্যাজ এ শরিয়া বোর্ড মেম্বার আমাকেও বুঝতে হবে যে আচ্ছা ঠিক আছে, ঠিক এই রোডটা ব্লক, তাহলে আরেকটা রোড আছে দেখি, এটা বলে দেখি, এটা ব্লক ওইটা বলে দেখি। আমি যদি ভাবি যে না রোড একটাই, তাহলে আমি স্টাক হয়ে যাব, লয়ার স্টাক হয়ে যাবে। এই বিষয়টা ইম্পর্টেন্ট, আমি যেটা মেসেজ দিতে চেয়েছি। থ্যাংক ইউ। আরেকটা ছোট কোশ্চেন, সেটা হচ্ছে যে আইবিপিআরডি যে সার্কুলার জারি করেছে শরিয়া সুপারভাইজারি কমিটির এবং শরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, যেখানে তিনটা ইউনিট গঠন করার কথা বলা হয়েছে। একটা হচ্ছে শরিয়া রিভিউ ইউনিট, ডিরেক্ট কোশ্চেনে চলে যায় আমরা। তিনটা ইউনিটের কথা বলা হয়েছে, মানে না এটা রিলেভেন্ট আর কি, যে শরিয়া রিভিউ ইউনিট, আরেকটা হচ্ছে শরিয়া, আরেকটা কমপ্লায়েন্স রিসার্চ। কমপ্লায়েন্স ইউনিট, এবং আরেকটা হচ্ছে রিসার্চ ইউনিট। এখন যেগুলো ফুল ফ্লেজ ইসলামী ব্যাংক, তাদের অপারেশনাল ফোল্ডটা অনেক বড়, কিন্তু যেগুলো ব্রাঞ্চ ব্যাংকিং বা উইন্ডো বেস বা উইং বেস, সেগুলোর ক্ষেত্রে খুব ছোট আকার অপারেশন। এখন যদি এই ধরনের ক্ষেত্রে যদি শরিয়া যে একটা কমপ্লায়েন্স রিস্ক থাকে, যে ফর্ম ওভার সাবস্টেন্স রিস্ক, তাহলে যে ফর্ম কমিটিগুলো গঠন করা হলো যে গাইডলাইন অনুযায়ী, কিন্তু সেক্ষেত্রে যে তাদের রোলটা ওভারল্যাপিং করতে পারে আর কি, বা ইউনিটগুলো ওভারল্যাপিং করতে পারে, সেক্ষেত্রে আপনাদের থেকে বা যে শরিয়া স্কলারদের পক্ষ থেকে কোনো ধরনের কি এই ধরনের কোনো প্রস্তাবনা কি আছে কিনা, তাদের এই যে ওভারল্যাপিং যেন না হয়, বা এগুলো যে ফর্ম সাবস্টেন্স যেন না হয়। জি ধন্যবাদ। আমি একটা ডিসক্লেইমার দিই, আজকে সকল আলোচনা আমি আসলে কোনো প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করে করছি না, আমাদের ইফা কনসালটেন্সি ছাড়া এবং আমার ব্যক্তিগত মতামত ছাড়া। তো সেন্ট্রাল ব্যাংকের যেটা, ওটার ক্ল্যারিফিকেশন আশা করি ওনারাই দিবেন, যেহেতু ওটা ডিটেল আমরা পাইনি। কিন্তু আমার পিএইচডি থিসিসও আসলে শরিয়া গভর্নেন্স নিয়ে, এবং আমি মালয়েশিয়ার বিভিন্ন এসএসসি মেম্বার যারা একদম শুরু থেকে ছিলেন, প্রবীণ অনেককে আমি ইন্টারভিউ করেছি আমার থিসিসের জন্য। ওনারা যেটা এই জায়গাটা এই ক্ষেত্রে যেটা বলেছেন, ইটস অলওয়েজ অ্যাবাউট দ্য ফাংশনস। আমার এই ফাংশনগুলো থাকা লাগবে। এখন আলাদা টিম করে করবো না, এক টিমের ভিতরে হবে 10 জন থাকা লাগবে না 20 জন থাকা লাগবে, ইট ডিপেন্ডস অন দি স্কেল অফ দ্য কোম্পানি অর দ্য এন্টিটি। সো আশা করি আমাদের যারা এই সামনের এটাকে আলো এলাবোরেট করবেন ওরা এটা মাথায় রাখবেন। কিন্তু আমি কিন্তু ওনাদের পক্ষ থেকে মানে কাউকে রিপ্রেজেন্ট করে এই কথাগুলো বলছি না। জি থ্যাংক ইউ। আমরা একটু সংক্ষেপে কোশ্চেন। জি স্যার, একটা কোশ্চেন হচ্ছে, রিসেন্টলি আমরা জেনেছি হচ্ছে আপনি বাংলাদেশ ব্যাংকের শরিয়া বোর্ডের মেম্বার হয়েছেন। তো আপনি কিউরিয়াসিটি থেকে যে আসলে বাংলাদেশ ব্যাংক থেকে আসলে তারা কিভাবে এটাকে আপনারা কাজ কিভাবে করবেন আসলে? ওটা আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে আমি চেষ্টা করবো আনসার। নেক্সট আরেকটু। জি আমাদের দেশে শরিয়া গভর্নেন্সের ক্ষেত্রে আপনি জানেন যে এখন মেইনলি শরিয়া অডিটি মানে সব কাজ করছে। তো এখানে মুরাকিবদের যে বিষয়টা, যে রিপোর্টিং লাইনটা নিয়ে কিন্তু আমাদের এখানে ব্যাংক টু ব্যাংক রিফার করতেছে, বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে অ্যালাইন না। এটা এখানে সমস্যা যেটা হচ্ছে যে মুরাকিবরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার ক্ষেত্রে এখানে যদি ম্যানেজমেন্টের আন্ডারে থাকে, আসলে সবকিছুই ম্যানেজমেন্টের বিষয় থেকে। আবার যদি এটা অডিট কমিটিতে থাকে সরাসরি, তবুও ওনাদের সাথে একটা কনফ্লিক্ট। আসলে দুটার মধ্যে কিভাবে আসলে কিছুটা ইয়ে করা যায়, ম্যাচ করা যায়, যাতে শরিয়া গভর্নেন্স মানে ফ্রেমওয়ার্ক অফিস হিসেবে ইন্ডিপেন্ডেন্ট মুরাকিবরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, আবার মানে কনফ্লিক্ট না হয়। জি ধন্যবাদ। এখানে মূল বিষয়টা হলো ইন্ডিপেন্ডেন্স। এখন ইন্ডিপেন্ডেন্সের জন্য ইন্টারন্যাশনাল প্র্যাকটিস হচ্ছে সরাসরি বোর্ডকে রিপোর্ট করা থ্রু দি অডিট কমিটি। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে এটা নিয়ে বিভিন্ন ডেলিব্রেশন আলোচনা হয়েছে আমি যতটুকু জানি, এবং মোটামুটি একটা মেজরিটি উপায় হচ্ছে যে শরিয়া কমিটিকে রিপোর্ট করলে ইন্ডিপেন্ডেন্স বেশি সংরক্ষিত হয়। আমি যদি ভুল না করে থাকি, সম্ভবত সার্কুলারেও এই কথাটাই বলা হয়েছে, রিপোর্টিংটা শরিয়া কমিটিকে হবে আর কি। কিন্তু মুভিং ফরওয়ার্ড একটা পর্যায়ে গিয়ে আমাদের এখান থেকে পিভট করতে হবে, চেঞ্জ করতে হবে, করে রিপোর্টিং লাইনকে আলাদা করতে হবে। কেন? কারণ শরিয়া কমিটি কিন্তু ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আপনাদের ওই যে 3টা লাইন বলেছিলাম, শরিয়া কমিটি হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এই ফার্স্ট লাইন এবং থার্ড লাইন, বিশেষ করে শরিয়া কমিটি রিভিউ এবং শরিয়া অডিট, আমরা ইন্টারন্যাশনাল অডিট করেছি তো অনেক, তো ওখানে ওরা যেটা বলে, এই দুইটার মাঝে দেয়ার মাস্ট বি এ চাইনিজ ওয়াল। চাইনিজ ওয়াল দিয়ে বোঝানোর চেষ্টা করে যে এর একজন একজনের সাথে কথা বলবে না। কথা বলবে না বলতে কম্প্রোমাইজের পার্সপেক্টিভ থেকে। কারণ অডিট ইন্ডিপেন্ডেন্টলি করতে হবে, শরিয়া কমিটি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপ্রুভাল দিবে। আমি অ্যাপ্রুভাল দিলাম, আবার আমাকেই যদি আপনি অডিট রিপোর্ট করেন, তখন আমি হয়তো বলবো যে না, এটা তো আসলে আমার অ্যাপ্রুভালটা ভুল হয়েছিল, ঠিক আছে আপনি এইভাবে করেন। এখানেও একটা কম্প্রোমাইজের পসিবিলিটি আছে। তো এইটা সামনে চেঞ্জ হবে আর কি, আশা করছি। রিপোর্টিং এর জন্য না, জব সিকিউরিটির বিষয়ে উনি কথা বলছেন। আচ্ছা, সেই ব্যাপারে তাহলে পরে মন্তব্য করতে হবে ইনশাআল্লাহ। অন্য কেউ আর আছেন? আমরা দ্রুত, আমরা কখন শেষ করব? 1টার মধ্যে না? আচ্ছা, আর 2-3 মিনিট মনে হয় আছে। জি
আপনারা এক লাইনে প্রশ্ন করবেন, আমিও এক লাইনে আনসার দেবো ইনশাআল্লাহ। জি বোর্ডের স্ট্রাকচার দেখিয়েছে, যেখানে বোর্ডের পজিশন কি হবে, শরিয়া কমিটির পজিশন কি হবে, অডিটের পজিশন কি হবে। আমার প্রশ্ন হচ্ছে বেসিক্যালি যখন একটা কনভেনশনাল ব্যাংক ইসলামিক উইন্ডো দিয়ে পরিচালনা করে, তাদের ক্ষেত্রে তাহলে ইকুইটি কি হবে? জি সেকেন্ড কোশ্চেন আমি করে রাখি। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে মানে আসলে ইসলামী শরিয়া কি বলে? আমাদের দেশে তো অনেকগুলো ব্যাংক এবং ইন্স্যুরেন্স আছে যারা ইসলামিক এর পাশাপাশি শরিয়া বেসড উইন্ডো রাখছে বা শরিয়া বেসড ব্রাঞ্চ রাখছে। সেই ক্ষেত্রে মানে শরিয়া কি বলছে, শরিয়া ডিসিশনটা কি? ধন্যবাদ। প্রথম যেটা বলেছেন যে আমি আগেও একটা আনসারে বলেছি যে ইটস অল অ্যাবাউট দ্য ফাংশনস, হ্যাভিং দি প্রপার মানে ফাংশনসগুলো যেন থাকে প্রপারলি। এখন যখন আমি উইন্ডো ব্যাংকিং করছি, উইন্ডো ব্যাংকিংয়ে তো অবশ্যই কিছু কিছু জিনিস তো আমাদেরকে সেপারেট রাখতেই হচ্ছে, কোর ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে অনেক কিছু। তাহলে এই ফাংশনগুলো ওই উইন্ডো ব্যাংকিংয়ের স্কেল অনুযায়ী আমাদেরকে আলাদা অবশ্যই রাখতে হবে। কিভাবে রাখবো ওই ডিটেল হয়তো ডিপেন্ড করবে আর কি ব্যাংকের এক্সিস্টিং অর্গানোগ্রাম, বা এখানে যদি সেন্ট্রাল ব্যাংকের আপনার রেগুলেশন চলে আসে তাহলে সেটা সুপারসিড করবে। আর 2 নম্বর আপনি একটা প্রশ্ন করেছেন যে ডুয়াল ব্যাংকিংকে শরিয়া কি বলে। আচ্ছা, ডুয়াল ব্যাংকিং এটাকে আমাকে কয়েকভাবে বলতে হবে। একটা হচ্ছে যারা আমরা কাজ করছি ডুয়াল ব্যাংকিং এর জন্য, ব্যাংকিং এর ক্ষেত্রে ইসলামিকের জন্য, তো তাদের ক্ষেত্রে তো ইনশাল্লাহ এটা অসুবিধা নেই, অবশ্যই প্রপার আপনার সেগ্রিগেশন যা যা করা দরকার সেগুলো করতে হবে। আরেকটা হচ্ছে শেয়ার হোল্ডার পার্সপেক্টিভ থেকে, একজন শেয়ার হোল্ডার উনি এমন একটা ব্যাংকের শেয়ার কিনবেন যে একই সঙ্গে সুদের কাজ করে একই সঙ্গে ইসলামিক কাজ করে, এটা তো ওনার জন্য আপনার রাইট না। একইভাবে একজন গ্রুপ যিনি দেখছেন বা ম্যানেজ করছেন, উনি একজন রিলিজিয়াস পার্সন, কিন্তু উনি দুইটাকেই ওভারসি করছেন, তাহলে আল্লাহ তো তাকে জিজ্ঞাসা করবেন। এটা হচ্ছে শরিয়ার কথা। কিন্তু গভর্নেন্স ওয়াইজ উই আর স্যাটিসফাইড অ্যাজ লং অ্যাজ দুইটা আলাদা থাকবে, ফাংশনসগুলো আলাদা থাকবে, ওভারল্যাপ করবে না। শরিয়া গভর্নেন্সে যা যা বললাম সেগুলো যদি ঠিকমতো থাকে, কোর ব্যাংকিং সিস্টেম আলাদা থাকে, শরিয়া গভর্নেন্স ওয়াইজ ওকে। পার্সোনাল রেসপন্সিবিলিটিতে গিয়ে সমস্যা হবে। জি, আমরা কি আর কোনো কোশ্চেন নেব? আর কোনো কোশ্চেন না থাকলে আমরা লাঞ্চ এবং প্রেয়ার ব্রেক চলে যাবো। জি, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং লাস্ট নোট, আমাদের এই বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট এবং ক্যাপাসিটি বিল্ডিং উইকে অনেক রকম হয়তো আপনার শর্টকামিং থাকতে পারে। আমি অর্গানাইজারের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি আবারও। ক্লোজিং এ আমি হয়তো থাকবো না আর কি, এজন্য বলছি আর কি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।